জি, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ওকে, তো আজকে আমরা আলোচনা করব আমাদের শরৎচন্দ্রের বিখ্যাত সেই বিলাসী কবিতা নিয়ে, বিলাসী গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড তোমাদের সাথে দেখা হলে আরও ভালো হয়ে যায়, আরও ভালো লাগে। ওকে, সো বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, আজকে খুব দারুণ একটা ক্লাস হবে। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের যেই ক্লাস, সেই ক্লাসটা শুরু করি আমরা। আসসালামু আলাইকুম ভাই, আমাদের কোর্স শেষ হলে কি এই গ্রুপটা বন্ধ করে দেওয়া হবে? না, কোর্স শেষ হলে আমাদের বাংলাবাজ 1 কোর্স শেষ হয়েছে, তবু আমরা কিন্তু বন্ধ করি নাই। সো এরকম কোনো ইয়ে নাই। আর যদি কখনও যদি অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ করিও তাহলে তোমাদেরকে বলবো। ওকে ভাই, আজকে কি শুধু বিলাসী পড়াবেন? ভাই বিলাসী পড়াইতে আজকে একদিনই পারে কি না, এটাই তো কথা। এটা তো অনেক বড় একটা গল্প, বুঝতে পেরেছো? ধ্রুব বই নিয়ে আজকে ক্লাস করবো। গুড, ভেরি গুড। সে বই অর্ডার দিয়েছে। তোমরা যারা বই অর্ডার দাও না, এখন থেকে অ্যাডমিশনের একাডেমিক প্লাস অ্যাডমিশনের ইয়ে করতে তোমরা অবশ্যই বইটা সামনে রাখো। হ্যাঁ, কাজে লাগবে অনেক। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা প্রস্তুত কিনা আমাকে একটু বলো, তাহলে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো, খুব দারুণ একটা গল্প। হ্যাঁ, যদি তোমরা শুনতে চাও তাহলে বিলাসী পড়ানোর আগে তোমাদেরকে আমি একটা গল্প শোনাই। হ্যাঁ, খুব একটা সুন্দর একটা গল্প শোনাবো, মানে আমার জীবনমুখী একটা গল্প, মানে আমার এক স্টুডেন্ট, এক ছাত্রীর সাথে ঘটে যাওয়া এক গল্প আর কি, বুঝছো? এই গল্প দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের যে বিলাসী যে গল্প, ছোট গল্পটি রয়েছে শরৎচন্দ্রের, আমরা সেই গল্পতে প্রবেশ করবো। ওকে, সো তোমরা রেডি হলে বলো, তাহলে আমি শুরু করি। হ্যাঁ হ্যাঁ, একজন বলছো বন্ধুদের মেনশন দিয়ে কি লাভ, তারা তো কোর্সে ভর্তি নাই, তুমি তো ব্যর্থ। হ্যাঁ, তুমি ব্যর্থ, কারণ তুমি তোমার বন্ধুদেরকে তুমি আমার কোর্সে ভর্তি করাতে পারো না। একটা পোলাপাইন যদি আমার কোর্সে একজন যদি 5 জনের ভর্তি করায়, তাহলে এই গ্রুপে এখন পর্যন্ত 1000 ছুঁই ছুঁই, 2 ক্লাসের মধ্যে তো 1000 পোলাপাইন হয়ে যাওয়ার কথা। কিন্তু দুনিয়ার সব জায়গাতে গেলে তোমরা চলে যাও। ওই দিন ইয়েতে গেছি, এক জায়গাতে গেছি ঘুরতে, আমার এক স্টুডেন্ট, জায়গাটার নাম বললাম না, গেলাম যাক কোলাহল মুক্ত জায়গাতে, হ্যাঁ, একটু গিয়ে ঘুরে আসি। সেখানে গিয়ে দেখি যে ওমা, 2টা ছেলে, তারপর হচ্ছে 3টা মেয়ে, 5টা মিলে ওরা ঘুরতে গেছে। তো সব জায়গাতে তোমরা জোড়ায় জোড়ায় চলে যাও, এই জায়গাতে আইলে কেন জোড়া নাই বাবা, বলো তো আমাকে একটু বলো। রমনাতে মাঝে মধ্যে যাই ছবি শ্যুট করার জন্য, গেলে দেখি যে আমার সোনার ছাত্রছাত্রী একজন আরেকজনের হাত ধরে ধরে ছবি তুলতেছে, ঘুরতেছে। তো সব জায়গাতে গেলে জোড়া, কোর্স চাইলে কেন তোদের ভাই জোড়া নাই? আমি তো এই জিনিসটা বুঝলাম না। এখানে একজন একসাথে 5 জনকে নিয়ে আসার কথা ছিল, সেটা নেই। আচ্ছা, যাই হোক, তো আসো, এবার আসো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমার একটা স্টুডেন্ট ছিল, তো ওই একটা মেয়ে স্টুডেন্ট ছিল আর কি। তো ওই যে মেয়েটা ছিল, সে তখন পড়তো মাত্র ইন্টার, মানে তোমরা তো 24 ব্যাচ 23 ব্যাচ আর কি, মানে যারা 23 ব্যাচের, অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো আর কি। তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার সময় সে আমাকে একদিন কল দিল। তো কল দিয়ে সে আমাকে বলল যে ওর নাম ছিল নিহা। তো নিহা আমাকে কল দিয়ে নেহা আমাকে বললো, ভাইয়া আমার তো মানে আমি তো ইংলিশে অনেক দুর্বল, তো আমাকে ইংলিশে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এমন একটা ভাইয়া দিন, আমাকে বাসায় এসে ইংলিশ পড়াবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তো সেই বছরই একটা ছেলে, মানে আমার একটা স্টুডেন্ট আর কি, ওর নাম হচ্ছে রাফি। তো রাফি সেই বছর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ও রাফি 29তম হয়েছে। এবং রাফি হচ্ছে তোমার ইংলিশ নিয়ে পড়তেছে। তো আমি রাফিকে বললাম যে রাফি, তুমি গিয়ে তাকে হচ্ছে গিয়ে একটু পড়াও। তো প্রথম দিকে রাফি পড়াবে না, পরে রাফি নিজে এসে বলছে যে ভাইয়া টিউশন করানো দরকার, আপনি একটা টিউশন দিন, কারণ টিউশন করলে হচ্ছে হাত খরচ আসে ভালো। তো যথারীতি রাফি হচ্ছে আর বলে, আমি হচ্ছে ওই নিহার বাড়িতে হচ্ছে রাফিকে পাঠালাম আর কি, যে তুমি গিয়ে নিহাকে একটু পড়াও। তো যাই হোক, যথারীতি পড়তেছে নিহা পড়তেছে। পড়ার প্রায় তোমার 1.5 মাস হবে, 1.5 মাস কিংবা 2 মাস হবে এরকম আর কি। তো 1.5 মাস কিংবা 2 মাস পরে নিহা একদিন আমাকে ফোন দিয়ে কল দিয়ে বলে কি ভাইয়া, বলে ভাইয়া আমি না ভাইয়া রাফিকে ছাড়া বাঁচবো না, তাকে আমি বিয়ে করব, আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য ইয়ে করতেছে, কিন্তু ভাইয়া আমি তাকে ছাড়া বাঁচবো না, মরে যাব, বিষ খাবো, ওপারে চলে যাব, এরকম নানা কথা আমাকে এসে ফোন দিয়ে শোনাচ্ছে। আমি ভাই পুরো অবাক। পাঠাইলাম, আজ প্রায় 2 মাস হইল না, 2 মাসের ভিতরে এদের কি এমন হয়ে গেল, এই মেয়ে সে বলতেছে সে রাফিকে ছাড়া বাঁচবে না। এখন ব্যাপারটা নিয়ে আমি খুব গুরুতর। আমি ভাবছি যে মেয়ে হয়তো এমন পাগল করে, এই মেয়ে একটু পাগল টাইপের, হয়তো ছেলে ঠিক আছে, ছেলে ভালো।
তো যাই হোক, আমি ছেলেকে কল দিলাম যে বাবা এই অবস্থা, নিহা আমাকে এরকম এরকম বলছে। এখন রাফি আমার কি বলতেছে শোনো, সে আমার বলছে ভাইয়া ও ঠিকই বলেছে, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। এখন আমি তো অবাক ভাই, আজ এত বছর ধরে পড়াইতেছি, কেউ আমার এই কথা বললো না যে না পাইলে মরে যাবে, বিষ খেবো। এই বলার ভিতরে কি এমন আছে, 2 মাস গেছে কয় বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মারবো, পোলায় কয় মাইও কয়। এখন ছেলেটা যে ছিল, ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো। এই ছেলে হুজুর ছিল, মানে হাফেজ ছিল, মুখ ভর্তি ধারে ছিল, সবসময় গোল পাঞ্জাবি গায়ে দিত। এই ছেলেটা এই মেয়ের কাছে পাঠানোটাই আমার মনে হয় ভুল হয়েছে। কারণ এই মেয়ে যে ছিল, এই মেয়ে আবার বিখ্যাত টিকটকার। এই যে কিছুদিন আগে তার টিকটকে 1 মিলিয়ন সেলিব্রেশন হয়েছে, নিহা খুব বিখ্যাত টিকটকার, কিন্তু টিকটকে তার আরেক নাম। এখন আবার বলে না ভাই তার টিকটক আইডি দিন, সেটা বলছি না। তো যাই হোক, এখন নিহা বানাচ্ছে টিকটক। যেমন তোমরা যেমন পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি তোমাদের থিম কি, যে পাশাপাশি তোমরা হয়তো টিকটক বানাও, কিন্তু নিহার কথা হচ্ছে ভাই আগে টিকটক বানাই, পরে আমি সময় পেলে পড়াশোনা করবো, এরকম একটা ভাবসাব ওর ভিতরে। তো নিহা যেটা করলো, এখন আমি রাফিকে সুন্দরভাবে বুঝলাম যে তোমার মধ্যে একটা হাফেজ ছেলে, এরকম গোল পাঞ্জাবি গায়ে দাও, মুখ ভর্তি ধারি, কত জেন্টেল তুমি, তোমার কত সুনাম। আর তুমি এই নেহা একটা মেয়ে মাত্র 2nd ইয়ার পরে, তুমি এই মেয়ের পিছনে তুমি একটু বিয়ে করো না, তোমার সাথে ওর সাথে মেন্টালি ম্যাচ করবে না। আমি তাকে নানাভাবে বুঝাইলাম। এখন রাফি আমাকে কি বলছে, বলছে ভাইয়া আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখুন, আমি বিয়ে করে তাকে ধর্মের পথে নিয়ে আসবো। এই রাফি আমাকে বলতেছে সে বিয়ে করে নিহাকে সে ধর্মের পথে নিয়ে আসবে, এই মর্মে সে আমার সাথে কথা বললো। যাই হোক, সে ধর্মের পথে নিয়ে আসবে, আলহামদুলিল্লাহ। কেউ যদি কাউকে যদি ধর্মের পথে নিয়ে আসে, সে যদি বিয়ে করে, যদি ওকে যদি টিকটক থেকে যদি বাইর করে আনতে পারে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যথারীতি সে কী করলো, তাকে ওই টিকটক থেকে সে বের করে আনবো। পরবর্তীতে জানলাম যে তারা বিয়েও করে ফেলছে। তো যাই হোক, বিয়ে করে ফেলছে অল্প, এটা ভালো দিক যে খুব বেশি প্রেম করে নাই, হয়তো মানে 4-5 মাস হয়তো ছিল। এখন বিয়ে করার পরের ঘটনাটা তোমাদেরকে একটু বলি। বিয়ে করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি হলো, নেট প্রবলেম নাকি? আচ্ছা, তো তোমরা কি শুনতেছো? আচ্ছা ঠিক আছে, ওকে, নেট প্রবলেম। আচ্ছা, তো যেখানে ছিলাম শোনো। তো যাই হোক, সে হচ্ছে মানে ওই তাকে হচ্ছে ধর্মের পথে নিয়ে আসবে এটা বলছে, বলে সে হচ্ছে তারা নাকি বিয়েও করে ফেলছে। এখন আমি আর কিছু বলি নাই, বিয়ে টিয়ে করে ফেলছে, যাক, বিয়ে শাদী ভালো জিনিস। এখন পরে যে কাহিনিটা হয়েছে এটা তোমাদেরকে একটু বলি। বিয়ে করার আগে যখন আমি ফেসবুকে যখন ঢুকতাম, তখন কি হতো জানো? তখন আমি বিয়ে করার আগে ফেসবুকে ঢুকলেই খালি দেখতাম নিহা খালি নাচানাচি, মানে ওর ডেতে ফেসবুকে ওর টিকটকের ভিডিওগুলো শেয়ার করতো। তো ওর সাথে আমার সাথে অ্যাড ছিল, আমি দেখতাম যে ও ধুম নাচানাচি করতেছে। তো বিয়েও করছে। বিয়ে করার পরে আমি যখন যখন ফেসবুকে ঢুকলাম, ওরা বিয়ে করছে। এখন বিয়ে করার কয়দিন পর ফেসবুকে ঢুকছি, আগে ফেসবুকে ঢুকলে দেখতাম খালি মাইয়াই নাচতো। এইবার যখন ফেসবুকে ঢুকি বিয়ে করার পরে, দুজন যখন বিয়ে করছে রাফি আর নিহা, এখন দেখি যে দুজন একসাথে টিকটক ভিডিও বানায়, এখন নাচানাচি করে দুইটা এক লগে। ওই দিন আমি ওই ইয়েতে লাস্ট যেদিন দেখছি, মানে ব্লক মারার আগের দিন দেখছি দুইজনে পাপি পাপি চমলক্ষ গান দিয়ে দুটো একসাথে নাচতেছে। একটা ভালো ছেলে, খেয়াল করে দেখো, খুব ভালো একটা ছেলে ছিল এই ছেলে। এই মেয়ের বিয়ে করার পর আগে খালি মেয়ের নাচানাচির ভিডিও বানাইতো, এখন দুজন মিলে একসাথে ভিডিও বানায়। এখান থেকে আমরা কি শিখলাম বাবারা? এখান থেকে আমরা শিখলাম যে বেডির ধারে কাছে যাওয়া যাবে না, গেলে তুমি নিজেই চেঞ্জ হয়ে যাবে বাবা। তুমি কি তাকে, ওই ছেলে আমার বলছে যে তাকে ধর্মের পথে নিয়ে আসবে, উল্টা তার পথে নিয়ে গেছে, টিকটকের পথে নিয়ে গেছে। বুঝতে পারতেছো? কই ধর্মের পথে যাবে, উল্টা তারা নিয়ে আসছে টিকটকের পথে। এইখান থেকে কি শিখলা বাবা? যে এদের কাছে যাওয়া যাবে না। মেয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবক, বুঝতে পেরেছো? যে তোমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। অনেকেই বলে না যে ভাইয়া বিয়ে করে হ্যাঁ তাকে আমি ওই ভালো করে ফেলবো, অসম্ভব, উল্টা তুমিই খারাপ হয়ে যাবে। এটা একদম জীবনমুখী ঘটনা। এখন এইখান থেকে আমরা কি শিখলাম দেখো, আমাদের বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় নামে একটা লোক আছে, মৃত্যুঞ্জয়। তো এই যে মৃত্যুঞ্জয় ছিল, খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে মৃত্যুঞ্জয় ছিল, এই মৃত্যুঞ্জয় সে খুবই সভ্য এবং আধুনিক একটা ছেলে ছিল। তো তথাকথিত আমাদের সমাজের যে মানুষজন ছিল, এই সমাজের মানুষজন খেয়াল করে দেখো, সাপুরে যারা ছিল, সাপুরে মানে যারা সাপ ধরে, এদেরকে কি আমরা কি খুব ভালো চোখে দেখি? না, এদেরকে আমরা মোটামুটি একটু নিচু শ্রেণীর মানুষ হিসেবে চিন্তা ভাবনা করে থাকি। তো এখন খেয়াল করে দেখো, এই যে মৃত্যুঞ্জয় ছিল, এই মৃত্যুঞ্জয় সে যেটা করলো, মৃত্যুঞ্জয় সে তারা উঁচু শ্রেণীর মানুষ ছিল, কিন্তু এইদিকে বিলাসী নামক একটা মেয়ে ছিল যারা ছিল সাপুরে।
এই বিলাসীরা কি ছিল? বিলাসীরা ছিল সাপুড়ে। এখন মৃত্যুঞ্জয় সে এই বিলাসীকে বিয়ে করলো, বিয়ে করে মৃত্যুঞ্জয় সে নিজেও সাপুড়ে হয়ে গিয়েছে। তাকে বিলাসীকে বিয়ে করে সে নিজেও কি হয়ে গেছে? সাপুড়ে হয়ে গেছে। এখন যখন সাপুড়ে হয়ে গেছে, যখন বিলাসীকে যখন বিয়ে করছে, তখন মৃত্যুঞ্জয়ের এক খুড়া ছিল। খুড়ো মানে বুঝো, খুড়া মানে হচ্ছে কাকা, চাচা। এই খুড়া দিন রাত গ্রামের মানুষের কাছে গিয়ে মৃত্যুঞ্জয়কে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো, যে সে গাঁজা খায়, সে গুলি খায়, এসব কথা বলতো। এবং সে বলেছে যে মৃত্যুঞ্জয় একটা নিচু, একটা থার্ড ক্লাস, একটা তথাকথিত নিচু আর কি, যাদেরকে আমরা সাপুড়ে বলে, এই সাপুড়েদের বিয়ে করেছে এবং সাপুড়ে মেয়ের হাতে সে ভাত খেয়েছে। এই ভাত খাওয়াকে বলা হয়ে থাকে এটা হচ্ছে অন্ন পাপ, এটা অন্ন পাপ, ঠিক আছে? তাহলে মৃত্যুঞ্জয় সে কিন্তু সাপুড়ে ছিল না, বিলাসী নামক একটা সাপুড়ে মেয়েকে বিয়ে করছে এবং বিয়ে করার পর সে নিজেও সাপুড়ে হয়ে গেছে। তার এক খুড়া ছিল, সেই খুড়ার দিনরাত কাজ ছিল একটাই, যে মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে গ্রামগঞ্জে হেঁটে হেঁটে দুর্নাম ছড়ানো। এদিকে ন্যাড়া নামে যে চরিত্রটা ছিল, এই ন্যাড়া হচ্ছে এই বিলাসী গল্পের গল্প কথক। বিলাসী গল্পের কি? গল্প কথক। তাহলে খেয়াল করে দেখো, বিলাসী গল্পের গল্প কথককে, মানে গল্প কথক বলতে কে বলেছেন, কার মুখ দিয়ে, কার জবানিতে এই কথাগুলো বেরোচ্ছে, উত্তর হচ্ছে বিলাসী ন্যাড়া। ওকে, সো এইবার আমাকে একটু বলো যে বিলাসী গল্পের মেইন থিমটা তোমরা বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ মৃত্যুঞ্জয় ওই যে ওই রাফি ছেলেটার মতো, সে নিজে কিন্তু সাপুরে ছিল না, নিচু শ্রেণীর মানুষের সাথে মিশে সে নিজেও সাপুরে হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, গুলি কি? গুলি হচ্ছে তোমার নেশা জাতীয় এক ধরনের দ্রব্য আর কি, বুঝতে পেরেছো? এটাকে বলা হয়, এটা হচ্ছে গুলি, তোমরা ইয়েতে পড়বা। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো তাহলে আমরা একটু চলে যাই আমাদের বিলাসী গল্পে। সেখানে খেয়াল করে দেখো, বিলাসী গল্পে যাওয়ার আগে আমরা একটু দেখি যে উৎস পরিচিতি, এটা খুব ইম্পর্টেন্ট। সো উৎস পরিচিতিতে খেয়াল করে দেখো, শরৎচন্দ্র বিলাসী, খুব ভালো করে খেয়াল করো, শরৎচন্দ্রর বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। কোথায়? ভারতী পত্রিকায়। হ্যাঁ, তারপর হচ্ছে 1315-তে বঙ্গাব্দের এটি। তাহলে এটি কোন পত্রিকাতে প্রকাশিত? উত্তর হচ্ছে এটি ভারতী পত্রিকাতে এটি কি হয়? প্রকাশিত হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার আসো। আচ্ছা, একজন বলছে ভাইয়া আপনার ক্লাসে কেন মানুষ এখন অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে? এখন তারা অ্যাংরি রিয়েক্ট দিতেছে কারণ ওই যে তাদের সাথে আমার সাথে এখন খুব কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, কারণ আমি তাদেরকে বলেছি যে টিকটকার মেয়েদের সাথে ইয়ে করবে না। হতে পারে যে তারাও এরকম টিকটক মেয়েদের সাথে আসক্ত হয়ে পড়েছে, প্রেমে পড়ে গিয়েছে, এই জন্য তাদের এখন আর আমার কথা তাদের কাছে মিষ্টি লাগবে না, মধু লাগবে না, এই জন্য তারা এখন অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে। বুঝছো? যারা অ্যাংরি রিয়েক্ট দিবে বুঝতে হবে যে তাদের এই সমস্যা আছে, সোজা কথা। এগুলো আর বাইর করবে, ও অ্যাংরি রিয়েক্ট দিচ্ছে মানে ওর সমস্যা আছে, ওর গুরুতর সমস্যা আছে। ওকে, আমার ক্লাসে অ্যাংরি রিয়েক্ট দেয়, তার মানে বুঝতে হবে যে ও এরকম, এই কাহিনী ওর লগে আছে। আচ্ছা, এইবার আসো ভাইয়া, খেয়াল করো, এখন আমরা একটু গল্পের মূল ভাবটা একটু পড়বো, খুব ভালো করে খেয়াল করো। আমরা একটু গল্পের মূল ভাব যে আছে, আমরা এই মূল ভাবটা একটু পড়বো। ওকে, আচ্ছা, আমি একটু একটু সেটিং করে নিই। ওকে, আচ্ছা, তো আসো গল্পের মূল ভাব একটু খেয়াল করো। সো মূল ভাবটা কি বলা হচ্ছে যে দেখো, বিলাসী গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 20 শতকের প্রথমার্ধে ভারতবর্ষের বাঙালি রক্ষণশীল হিন্দু সমাজের বর্ণপ্রথা, খেয়াল করো, বর্ণপ্রথা, কুসংস্কার, মিথ্যাচার, সবল কর্তৃক দুর্বলের উপর অত্যাচার, অন্যায় ও হৃদয়হীনতার নানা প্রসঙ্গ রূপায়ণ করেছে। তার মানে বুঝতে পেরেছো যে মেইন যে ঘটনা, সেটা কি? মেইন ঘটনা হচ্ছে কি যে যে এই গল্পের ভিতরে দেখিয়েছেন বর্ণপ্রথা, জাতপাত, এইসব কুসংস্কার, হ্যাঁ, মিথ্যাচার, সবল কর্তৃক দুর্বলের উপর অত্যাচার ও অন্যায়, হৃদয়হীনতার নানা প্রসঙ্গে রূপায়ণ হয়েছে। গল্পের মৃত্যুঞ্জয়ের উচ্চ কায়স্থ বংশ এবং বিলাসী নিচু বংশের হয় তাদের ভালোবাসা ও একত্রে ঘর বাঁধা, হ্যাঁ, সমাজপতিরা মেনে নিতে পারেনি। কেন মেনে নিতে পারেনি? কারণ ওই যে বিলাসী ছিল সাপুড়ে মেয়ে, একটা সাপুড়ে মেয়ের সাথে মৃত্যুঞ্জয়ের যেই সম্পর্ক, সেটা তারা কি করতে পারেনি, তারা সেটা মেনে নিতে পারেনি। এরপর খেয়াল করে দেখো, সেই সমাজে সমাজপতিদের মুখের কথাই ছিল আইন, তাদের খেয়াল খুশি মতো চলতো সমাজ। বিলাসী নারী হওয়া সত্ত্বেও তার প্রতি সমাজপতির সামান্য শ্রদ্ধাবোধ ছিল না। আমরা দেখতে পাই যে বিলাসীকে টেনে হিসড়ে মৃত্যুঞ্জয়ের ঘর থেকে বের করে নেওয়া হয়, তার মানে নারীর প্রতি তাদের যে সম্মানটুকু সেটা কিন্তু ছিল না। যাহা তো বংশ রক্ষার নামে তারা বিলাসীর উপর নির্মম অত্যাচার চালিয়েছে। আমরা একটু পরে পড়লে দেখব, সমাজপতিদের নির্মমতার সহ্য করেও মৃত্যুঞ্জয় নিয়ে বিলাসীর ঘর বাঁধা এই গল্পের একটি উল্লেখযোগ্য দিক। যদিও তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি, তবু মৃত্যুঞ্জয় ও বিলাসীর ভালোবাসা যেন নির্মম সমাজের নতুন আলোক প্রবাহ হয়ে উঠেছে। যদিও পরবর্তীতে মৃত্যুঞ্জয় মারা যায়,
সাপ ধরতে গিয়ে আমরা সেটা পড়বো। তবু আমরা দেখতে পাই যে আসলে এখানে মূল যে বিষয়টা সেটা এখানে হয়েছে। এরপর খেয়াল করে দেখো, দৃষ্টিভঙ্গি, মৃত্যুঞ্জয়ের শৈশব কৈশোর জীবনের বর্ণনা, সমাজের মানুষগুলো যেভাবে মৃত্যুঞ্জয়কে ঠকাতো, মৃত্যুঞ্জয় সম্পত্তির প্রতি জ্ঞাতি খুঁড়োর, খুঁড়ো মানে হচ্ছে চাচা, লোভ, তারপর হচ্ছে মৃত্যুঞ্জয়কে নিয়ে জ্ঞাতি খুঁড়োর যেই মিথ্যা বলা, অসুস্থ মৃত্যুঞ্জয়ের অবস্থা ও তার প্রতি বিলাসীর সহযোগিতামূলক আচরণ, বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয় সেবা করা, তারপর হচ্ছে দেখো সেবারত বিলাসীর বাহ্যিক অবস্থার বর্ণনা, ন্যাড়া মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসার কারণ, তারপর হচ্ছে সমাজপ্রতিদের দৃষ্টিতে বিলাসীর অপরাধ ও তার উপর হামলা করে নির্মম নির্যাতন করা, মৃত্যুঞ্জয়ের জাত ধর্ম বিসর্জন দিয়ে সাপুরে হওয়া, মৃত্যুঞ্জয়ের সঙ্গে ন্যাড়ার যোগদান, সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু ও তাকে কেন্দ্র করে সমাজপতিদের মনোভাব, বিলাসীর আত্মহত্যার কারণ, তৎকালীন সমাজ ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে গল্পের শেষ পরিণতি, গল্পকারের বার্তা প্রদান, গল্পের কুসংস্কার ও অজ্ঞতার প্রভাব, বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেমের শপথ রূপ, ধর্মীয় রীতিনীতি অপব্যাখ্যা করে তা ব্যক্তি স্বার্থে ব্যবহার, বর্ণভেদ ও জাতিভেদের নির্মম রূপ, দুর্বলদের উপর সবলের অত্যাচার ইত্যাদি, এইসব বিষয় নিয়ে মূলত এটা রচনা হয়েছে। ওকে, যাই হোক মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো এইবার আসো, আলোক প্রভা মানে কি? মানে যেটা যেটা আলো দেখায়, আলোক প্রভা বলতে যে জিনিসটা আলো দেখায়। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি লেখক পরিচিতিটা, আমরা একটু যাই। তো লেখক পরিচিতি, জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, এবং জন্মগ্রহণ কোথায় করেন? পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এই দেবানন্দ গ্রামের নামটা থেকে পরীক্ষাতে মাঝে মধ্যেই প্রশ্ন আসে। এরপর তিনি মৃত্যুবরণ করেন 16ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। সাহিত্য বিষয়ক উপাধি তার অপরাজেয় কথাশিল্পী, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, অপরাজেয় কথাশিল্পী, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি। তার প্রথম মুদ্রিত ও কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির নামের একটি গল্প, তাহলে তার প্রথম মুদ্রিত রচনা কি? মন্দির। এই মন্দিরের জন্য তিনি একটা পুরস্কার পান, সেটার নাম হচ্ছে কুন্তলিন পুরস্কার। তার প্রথম উপন্যাস কি? উত্তর হচ্ছে বড় দিদি। তারপর হচ্ছে আত্মচরিতমূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। এই শ্রীকান্ত এটা 4 খণ্ডে রচিত হয়েছে, পিডিএফ দিয়ে দিলে এগুলো পেয়ে যাবা। এরপর আসে আমরা দেখতে পাই যে লেখকের যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলোর ভিতর রয়েছে বড় দিদি, তারপর হচ্ছে পথের দাবি, পল্লী সমাজ, পরিণীতা, দেনা পাওনা, দেন রয়েছে চরিত্রহীন, এরপর হচ্ছে গৃহদাহ, বিরাজ বউ, তারপর হচ্ছে দেবদাস, অরক্ষণীয়া, চন্দ্রনাথ, তারপর হচ্ছে নববিধান, তারপর হচ্ছে নিষ্কৃতি, পণ্ডিত মশাই, ভামুনের মেয়ে, তারপর হচ্ছে বারোয়ারি উপন্যাস, হ্যাঁ, দেন রয়েছে বিপ্রদাস, দেন রয়েছে বৈকুণ্ঠের উইল, তারপর হচ্ছে ভালো মন্দ, রসচক্র, সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমি যেগুলো দাগিয়ে দিই এগুলো আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, সো এর ভিতর রয়েছে বড় দিদি, এর ভিতর রয়েছে পথের দাবি, পল্লী সমাজ, এরপর রয়েছে দেনা পাওনা, এরপর রয়েছে দেবদাস, এরপর রয়েছে গৃহদাহ, চরিত্রহীন, হ্যাঁ, এরপর রয়েছে তোমার হচ্ছে কি শ্রীকান্ত, যেটা রয়েছে শ্রীকান্তটা পরীক্ষার শেষের পরিচয় এটা, হ্যাঁ, বৈকুণ্ঠের উইল, এই কয়টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। আচ্ছা, ওকে, আচ্ছা, একজন বলছে ইন্টার বইতে প্রেমমূলক গল্প দেওয়া নাই কেন? কারণটা দেখো, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তোমরা ওই যে প্রেম শিখবে এটা লেগে, কারণ ওই যে প্রেমের জিনিস পাবে তোমরা অনার্সে, যখন তোমাদের বয়স হবে তখন দেখবা প্রেম টেম সব কিছু অনার্সে আছে, মানে অনার্সের বাংলায় আছে আর কি, কিন্তু ইন্টারের এগুলো দেওয়া নেই। তোমাদেরকে এমনিতেই পার্কে গেলে তোমাদেরকে পাওয়া যায়। এখন প্রশ্ন, ভাই আপনি কেন পার্কে যান? আমি পার্কে যাই ছবি তুলতে, সো তোমাদেরকে অনেক জায়গাতে পাওয়া যায়, তো তোমাদেরকে আবার প্রেমের গল্প পড়াইলে তোমাদের অবস্থাটা কই যাবে, একথা চিন্তা করে হয়তো আমাদের, হ্যাঁ, উপরের মহলের মানুষজন রাখেনি। হ্যাঁ, আমি হলে তাও রাখতাম না, আমি হলে রাখতাম কি জানো? আমি হলে রাখতাম খালি প্রেম করার পরিণতি, প্রেম করে ছেলের কি অবস্থা হয়েছে, প্রেম করে ছেলে শেষ, একটি ছেলের জীবন ধ্বংস, সে প্রেম করেছে, এগুলো আমি হলে খালি ইন্টার বইতে ঢুকাইতাম, বুঝছো? তাহলে পোলাবেন বুঝছো যে আসলে প্রেম করলে কি হইতো। এখানে তো মোটামুটি একটু প্রেম ভালোবাসা আছে, যে বিলাসী বিয়ে করছে না, মানে বিলাসীর মৃত্যুঞ্জয় প্রেম করে বিয়ে করছে পছন্দ করে, ঠিক আছে, আমি হলে এটাও রাখতাম না। অনেকগুলো গল্প আছে না যে, হ্যাঁ, এক বেডির কারণে বেড়ার জীবন ধ্বংস, এরকমগুলো আমি আমাদের ইয়েতে আমি হইলে রাখতাম। আচ্ছা, এই পাশে ছোট গল্পের ভিতরে রয়েছে অনুরাধা, সতীয় পরেশ, রয়েছে কাশীনাথ, ছবি, ছেলেবেলার গল্প, তারপর হচ্ছে বিন্দুর ছেলে, মেজু দিদি, তারপর হচ্ছে স্বামী, হরিলক্ষ্মী। প্রবন্ধ গ্রন্থগুলোর বিষয় রয়েছে তরুণের বিদ্রোহ, নারীর মূল্য, স্বদেশ সাহিত্য, শরৎচন্দ্র ও ছাত্র সমাজ ইত্যাদি। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি, আমরা একটু পাঠ পরিচিতিতে চলে যাই, খুব গুরুত্বপূর্ণ, আমরা এখান থেকে পাঠ বিশ্লেষণে চলে যাচ্ছি, বুঝছো? আচ্ছা, সো দেখো আমরা এখান থেকে চলে যাচ্ছি পাঠ বিশ্লেষণে চলে যাচ্ছি। ওকে, খেয়াল করো। সো আমি গল্পটা পড়তেছি, খুব মনোযোগ দিবা। পাকা 2 ক্রস পথ, দেখো তোমরা অনেক সময় এই যে শব্দ অর্থ বুঝো না, এই জন্য আমি একটা নতুন সিস্টেম করেছি, সেটা হচ্ছে এই যে পাশে এই যে হলুদ কালার যেটা, এটা ব্যাখ্যা লিখে দিয়েছি।
পাকা 2 ক্রোশ পথ, এই ক্রোশ মানে কি খেয়াল করো, 2 ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের বেশি, 2 ক্রোশ মানে 2 মাইলের থেকে একটু বেশি, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নয়, কে বলতেছে, নেরা বলতেছে, আমি একা নয় 10-12 জন, হ্যাঁ আরো কতজন আছে, আরো 10-12 জন, যাহাদের বাটি, বাটি মানে হচ্ছে বাড়ি, যাহাদের বাড়ি পল্লী গ্রামে, তাহাদের এই ছেলেদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। মানে যাদেরকে এরকম 2 মাইলের বেশি পথ তাদেরকে পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়, যেহেতু গ্রামে স্কুল শহরের মতো কাছে না, এই জন্য তারা কি করে, দূর থেকে তারা দূরে অনেক দূর হেঁটে গিয়ে তাদেরকে বিদ্যা অর্জন করতে হয়। এরপর দেখো, ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারেই শূন্যে না পড়িলেও যাহা পরে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখলেই যথেষ্ট হইবে যে এই ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙ্গিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি, মানে 8 মাইলের থেকে একটু বেশি। তার মানে দেখো 2 ক্রোশ মানে 2 মাইলের থেকে একটু বেশি, তার মানে 4 ক্রোশ মানে কি 8 মাইলের থেকে একটু বেশি। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে এক হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলোর সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করতে হয়। মানে গ্রামের যে পরিবেশ, তোমার বর্ষা হলেই দেখা যাচ্ছে যে হাঁটু পরিমাণ কাদা হয়ে যাচ্ছে, গ্রীষ্মের তীব্র গরম। হ্যাঁ, এরপর দেখো, সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, বর মানে হচ্ছে আশীর্বাদ। এখন সরস্বতী কেন আশীর্বাদ দিবেন, কারণ সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, যারা এত কষ্ট করে এটা বিদ্যা অর্জন করতেছে, এরা এত কষ্ট করে বিদ্যা অর্জন করতেছে, এদেরকে আমি আশীর্বাদ দিই, বর মানে হচ্ছে আশীর্বাদ। তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন, হ্যাঁ ভাবিয়া পান না। মানে তাদেরকে কোথায় আশীর্বাদ দিব মা সরস্বতী, কারণ সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, এইটা না করে বরং বিদ্যার দেবী তাদের কর্মকাণ্ড দেখে কোথায় মুখ লুকাইবেন, এই জিনিসটা তিনি খুঁজে পান না। আচ্ছা, এরপর তুমি খেয়াল করে দেখো, আমরা একটু চলে যাই, বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগ, 60 ভাগ, 80 ভাগ, 40 ভাগ, 100 ভাগ, বলো কি হবে? দ্রুত এটা একটু উত্তর করো। দ্রুত সবাই সবাই, যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো এরকম সলভ করলে হবে কি, যে তুমি আসলে ব্যাপারটা একদম ওই জায়গাতে তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন বলছে ভাই ক্রোশের হিসাবটা একটু বুঝাই দিন। দেখো, এটা বর্তমানে অপ্রচলিত, মানে 1 ক্রোশ বলতে, এখন তো এটা অপ্রচলিত, 1 ক্রোশ বলতে 3 পয়েন্ট সামথিং কিলোমিটার, মানে সংখ্যাটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এমন হয় যে 3.656 মেবি এমন, মানে 3 পয়েন্ট সামথিং আর কি, অর্থাৎ 4 কিলো না, এরকম 4 কিলোমিটার না এমন। ওকে, সো আশা করি ক্রোশের যে হিসাবে এটা আশা করি বুঝতে পেরেছো, এটা জাস্ট ওখানে দেওয়া ছিল। তার মানে দেখো এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে 80 ভাগকে। ওকে, সো সি হবে আমাদের রাইট, 80 ভাগ। হ্যাঁ, আচ্ছা এইবার আসো, এরপর দেখো তারপরে এই কৃতবিদ্যা মানে হচ্ছে যে বিদ্যাটা অর্জন করা হয়েছে। হ্যাঁ, 4 ক্রোশ। ওকে, আচ্ছা এইবার দেখো খেয়াল করো, তারপরে এই কৃতবিদ্যা মানে অর্জিত জ্ঞান। ওকে, কৃতবিদ্যা মানে অর্জিত জ্ঞান, শিশুর দল বড় হইয়া একদিন গ্রামে বসুন, তার ক্ষুধার জ্বালায় অন্যত্র যান, মানে তারা ক্ষুধার জ্বালায় অন্যত্র যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে। কেউ কেউ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই, মানে যাদের খাবার প্রতি কোনো আগ্রহ নাই, তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়ে পালায়ন করে। মানে বলছে যে গ্রামে না হয় খাবার নাই, এজন্য কিছু মানুষ গ্রাম থেকে চলে যায়, কিন্তু সবার তো খাবারের অভাব নাই, তাহলে কিছু মানুষ যারা পড়াশোনা করে এমনিতেই গ্রামে চলে যায়, তাহলে কেন, মানে গ্রাম ছেড়ে চলে যায়? তারা বাস করিতে থাকিলে এই পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পড়িলাম, মানে ম্যালেরিয়ার কথা বাদ দিলাম, এই যে মানুষজন পড়ালেখা করে এই গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে, ফলে গ্রামের কিন্তু আর কোনো উন্নয়ন হচ্ছে না।
সে যাকে কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলে পুলে লইয়া গ্রাম ছাড়িয়ে শহরে পালায়ন এটা হচ্ছে পালান, তার আর সংখ্যা নাই। মানে ওই যে এত দূরে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে যেতে হয়, হ্যাঁ, তো এত দূরে যেতে হয়, এই এত দূরে যাওয়ার কারণে হয়তোবা অনেকেই কি করতে পারেন না, অনেকেই এত দূরে বিদ্যা অর্জন করতে যাবে, স্কুল অনেক দূরের কারণে অনেকে এই জন্যই গ্রাম ছেড়ে চলে যান। এবার সেটা একটু সলভ করে দেখো যে বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে, গ্রামের শিক্ষার ভালো না পরিবেশ থাকায়, শহরের নাগরিক সুবিধা স্বাচ্ছন্দ্য বোধ না করায়, শহরের আর্থিক উন্নতি হারানোর শঙ্কায়। বলো কি হবে? বিলাসী গল্পে ভদ্রলোক শহর ছেড়ে গ্রামে আসা হয় না কেন? শহর ছেড়ে, পয়েন্টটা বুঝতে হবে, বলছে যে শহর ছেড়ে, একটু ট্রাই করে দেখো যে শহর ছেড়ে গ্রামে আসা হয় না কেন, শহর ছেড়ে গ্রামে আসা হয় না কেন? আচ্ছা, আচ্ছা, সো এইটাই প্রশ্নের উত্তর। তোমরা অনেকেই কি করতেছ, এই প্রশ্নের উত্তর দেখো, প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে যে শহরের আর্থিক উন্নতি হারানোর সংখ্যায়, এটা ভুল, ঠিক আছে। গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে এটা ভুল। এখন বি হবে না সি হবে? দেখো বিতে বলা হচ্ছে, খতে বলা হচ্ছে যে গ্রামের শিক্ষার ভালো পরিবেশ না থাকায়, এরপর বলা হচ্ছে শহরের নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্য বোধ করায়, শহরের নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্য বোধ করায়, এরপর বলেছে যে গ্রামের শিক্ষা ভালো পরিবেশ না থাকায়। এখানে অ্যাকচুয়ালি আমাদের রাইট অ্যান্সার হবে বি, সি হবে না, কারণ এখানে আসলে শিক্ষা নিয়ে কথা হচ্ছে, নাগরিক সুবিধার কোনো প্রসঙ্গ এখন পর্যন্ত আমাদের আসে নাই। তার মানে অবশ্যই এখানে অপশন খ। ওকে, এরপর দেখো, তারপরে একদিন ছেলেপুলে পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধার রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না, কিন্তু থাকে সকল বাজে কথা। স্কুলে যাই 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3খানি গ্রাম পার হইতে হয়। মানে শুধু যে 2 ক্রোশ পার হয় তা কিন্তু না, এর ভিতরে আরো 2-3টা গ্রাম থাকে, এই 2-3টা গ্রাম তাদেরকে পার হতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিতেছে, মানে ছেলেরা যখন স্কুলে যখন যায় তখন তারা এইটা দেখে যে কার গ্রামের, মানে কার বাগানের মধ্যে আম পাকতে শুরু করেছে, কোন বনে বইছি, বইছি মানে হচ্ছে যেটাকে আমরা বড়ই বলি, কুল যেটাকে আমরা বলি, কার বনে বইছি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, মানে মোটামুটি কার বল অপর্যাপ্ত, মানে এখনো পর্যাপ্ত ফলেনি, মোটামুটি পাকা শুরু করেছে। কার বাগানে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাদি মানে হচ্ছে কলার ছড়া, কলার যে বড় বড় যে ছড়াগুলো আছে এগুলো কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, মানে তারা জাস্ট এই জিনিসগুলো দেখে, আম দেখে, তারা হচ্ছে কার গাছে ফল ধরে, কাঁঠাল ফল দেখে, রম্বার কাদি মানে কার কলার ছড়া, এই জিনিসগুলো তারা খোঁজে স্কুলে যাওয়ার সময়, যেটা তোমরাও ছোটবেলায় করেছো, স্কুলে যাওয়ার সময় কার গাছে আম দেখেছো, হ্যাঁ, খেয়ে ফেলেছো, কেউ গাছে উঠতে পারে, মানুষের ডাব চুরি করে খেয়ে ফেলেছো, এই জিনিসটার কথা এখানে লেখক তুলে ধরেছেন। এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে কার কানাছে ঝোপের মধ্যে আনারসের গায়ের রং ধরিয়েছে, মানে আনারসের গায়ের রং ধরিয়েছে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স কার আনারস মোটামুটি মানে পাকা শুরু করেছে। কার পুকুর পাড়ে খেজুর মেথি বুঝো তো, খেজুরের যে ছড়া রয়েছে বা খেজুরের যে আগের যে অংশটা, এই খেজুরের মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, মানে কার মানুষজন কম, কোন জায়গাতে মানুষজন খুব কম, হ্যাঁ, এই জিনিসটা। এরপর দেখো এইসব খবর লইতে সময় যায়, কিন্তু আসল যা বিদ্যা কামস্কর টাকার রাজধানীর নাম কি? এখন দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু পরে ক্লিয়ার করছি, পরে স্লাইডে আসতেছে। এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে নাকি সোনা মেলে, এ সকল দরকারি তথ্য হ্যাঁ অবগত হইবার ফুরসতি মানে অবসর মেলে না, মানে এগুলোর খবর নিতে হবে, এই জিনিসটাই তারা মানে এই সময়টাই তারা পায় না। এখন দেখো দেখো এটার উচ্চারণটা খেয়াল করে দেখো, এটার মূল উচ্চারণ কিন্তু আসলে এমন না, মূল উচ্চারণ হচ্ছে কামসাটকা, ওকে, প্রকৃত উচ্চারণ হচ্ছে কামসাটকা। এখন কামসাটকা কি? কামসাটকা হচ্ছে রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি উপদ্বীপ, রাজধানীর শহরের নাম পত্রপাভলোভস্ক, ঠিক আছে, এটা হচ্ছে এটার উচ্চারণ, তার মানে প্রকৃত উচ্চারণ হচ্ছে কামসাটকা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে আপনি করছেন নাকি? আমি অবশ্যই করছি, কিন্তু আমি তো আসলে এখনো গাছে উঠতে পারি না, তো আমার বন্ধুরা হচ্ছে গেলে হচ্ছে মানে ওরা উঠে আর আমি নিচে বসে বসে খাই আর কি, হয়েছে, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা এইবার আশা করি এই ব্যাপারটা মোটামুটি তোমরা ক্লিয়ার। এরপর খেয়াল করো, আমরা একটু দেখি, এরপর বলা হচ্ছে যে দেখো, এরপর বলা হচ্ছে যে
যৌনিক পল্লী বালকের ডায়েরি হইতে নকল তার আসল নামটা কাহারও জানিবার প্রয়োজন নাই, নিষিদ্ধ নাই। ডাক নামটা না হয় ধরুন নেরা, এই যে নেরা, ডাক নামটা কায় ধরুন নেরা। কাজেই এক্সামিনের সময় এডেন, মানে এডেন হচ্ছে কি আরব দেশের লবণ উৎপাদনের একটা সমুদ্র বন্দর। এডেন কি জিজ্ঞেস করিলে বলি ফার্সিয়ার বন্দর, অথচ এটা কিন্তু ফার্সিয়ার বন্দর না, এটা কি, এটা হচ্ছে আরবের লবণ উৎপাদনকারী সমুদ্র বন্দর। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইলে লিখিয়া দিয়ে আসি তোগলক্ষা, মানে ভুলভাল লিখে দিয়ে আসে। এবং আজ 40-এর কোঠায় পার হইয়াও দেখি এ সকল বিষয়ের ধারণা প্রায় একেবারেই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত। এইটার মানে কি, গ্রাম অঞ্চলে দেখা যায় ছেলে পেলে যারা আছে ওরা টিচাররাই ধরে পিটানি শুরু করে। আমরা কিন্তু এমন অনেক দেখেছি যে ফুরসত কি ভাইয়া, মানে অবসর, মানে এই জিনিসটা টাইম নেওয়ার অবসর তারা পায় না, খোঁজ নেওয়ার অবসর তারা পায় না, বুঝছো? তো গ্রাম অঞ্চলে আমাদের ওই পাশের গ্রামে হচ্ছে একটা ইয়ে ছিল আর কি। তো এক ছেলে, ও হচ্ছে ওই মানে ওর ক্লাসমেট ওই মেয়েরে ও ডিস্টার্ব করতে কিংবা প্রপোজ করছে, তো ওই মেয়ে আবার টিচারকে ইয়ে করছে। তো টিচার আবার ওই মেয়ের সামনে ওরে কান ধরাই রাখতো আর কি, মানে নিচে মাথাটার নিচে দিয়ে কান ধরাই রাখে। তো ওরা এটা করছে, তো ওইটার তার খুব ইগোতে লাগছে যে টিচার আমি হেরে ভালোবাসি, আর হে কি করছে আমারে টিচার কি করছে ওই মেয়ের সামনে তার কান ধরে রাখছে, তখন তার ইগোতে লাগছে। এরপর পোলা কি করছে, দলবল নিয়ে টিচারের ঠ্যাঙানো, মানে মারতে গেছে। তো এইটা হচ্ছে এটা, যে এটা কিন্তু গ্রাম অঞ্চল হয় যে টিচার কিছু করলে টিচার উল্টে ধরে পিটারে। শহরে এগুলো নাই, কারণ শহরে গ্রামের মানে অনেক টিচার আছে না, মানে একটু ধরো সহজ সরল কিংবা বুঝে কম কিংবা খুব বয়স্ক হয়ে যায়, তাদের সাথে খুব একটা পার্ট নিতে পারে, মানে গ্রাম অঞ্চলের দিকে এগুলো হয়। শহরে আরো ডেঞ্জারাস হয়, কিন্তু নর্মালি এরকম ঠ্যাঙ্গানোর কাজটা শহরে খুব একটা হয় না, বুঝতে পেরেছ? এখন আবার বলে না ভাই আপনার কে এমন করছে, এই সাহস কারো হয় নাই, কারণ আমার নাম তানভীর। ওকে, আচ্ছা, এরপর দেখো কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই করতে, মানে ঠিকঠাক হয়ে যে না গ্রামের স্কুলে আর এরকম বিশ্রী স্কুলে পড়বই না। নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখে, হালুকা খা, তারপর হচ্ছে বাবর খা, তারপর হচ্ছে চেঙ্গিস খা, তোগলক খা, কি হবে বলো? বুঝছো? ক্লিয়ার? বলো এটা কি হবে বলো তো? গুড, এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে কি তোগলক্ষা, যেটা আমরা একটু আগেই পেয়েছি, আর বাকি নামগুলো আমরা কিন্তু পাইনি। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলের পথে দেখা হইতো, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আস্তে আস্তে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গ আসতেছে। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। এই 3rd ক্লাস বলতে বোঝানো হচ্ছে 8ম শ্রেণী। তাহলে খেয়াল করো, প্রথম ক্লাস বলতে কোনটাকে বোঝানো হয় বলো তো? তাহলে দ্বিতীয় ক্লাস বলতে কোনটাকে বোঝানো হয়? আর 3rd ক্লাস মানে হচ্ছে কি 8ম শ্রেণী। তার মানে দ্বিতীয় ক্লাস মানে হচ্ছে 9ম শ্রেণী, প্রথম ক্লাস মানে হচ্ছে 10ম শ্রেণী। তখন 3rd ক্লাস বলতে বোঝানো হতো কি 8ম শ্রেণীকে। ওকে, আচ্ছা, এইবার খেয়াল করে দেখো কবে যে সে প্রথম ক্লাসে উঠিয়াছিল, মানে 10ম শ্রেণী, এ খবর আমরা কেউই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। হোয়াট ইজ প্রত্নতাত্ত্বিক? প্রত্নতাত্ত্বিক দ্যাট মিনস যারা কোনো প্রাচীন বিষয় নিয়ে গবেষণা করে, প্রত্নতাত্ত্বিক, তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক। প্রাচীন কোনো জায়গাতে একটা প্রাচীন একটা বটগাছ পাওয়া গিয়েছে, একটা পোড়া বাড়ি পাওয়া গিয়েছে, এগুলো তো এরকম, মানে যারা প্রাচীন বিষয় নিয়ে গবেষণা করে। ওই বেটা যে কবে যে 3rd ক্লাসে উঠছে এই ব্যাপারটা তারা কেউই জানতো না। এটা মনে হয় যে প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর দেখো আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসে চিরদিন দেখিয়ে আসছি, মানে আমরা নিজেরাও, মানে আমরা বলি না আদুবাই সারা জীবন একই ক্লাসে পড়ে, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো তাহার 4th ক্লাসে উঠিবার ইতিহাস কখনো শুনি নাই, মানে সে 4th ক্লাসে উঠবে এইটা কখনো নামগন্ধ আমরা শুনি নাই। 2nd ক্লাসে উঠার খবর কখনো পাই নাই, মানে কবে যে সে 2nd ক্লাস ছিল, কবে আবার সে 3rd ক্লাসে উঠবে এটা কেউই জানে না। বারবার আজীবন তাকে 3rd ক্লাসেই দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয়ের বাপমা ভাই বোন কেউই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম, প্রকাণ্ড মানে হচ্ছে অনেক বড়, অনেক বড় প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি ছিল। পোড়ো বাড়ি মানে হচ্ছে যে বাড়িটা, যে দেখো অব্যবহৃত বাড়ি, মানে যে বাড়িটা পড়ে থাকে এমন একটা বাড়ি ছিল। আর ছিল এক জ্ঞাতিখুড়া মানে হচ্ছে যে জ্ঞাতিখুড়া মানে হচ্ছে তোমার কাকা, হ্যাঁ, দুঃসম্পর্কের এক কাকা যাকে বলা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, তার মানে মৃত্যুঞ্জয়ের কি ছিল বলতো? মৃত্যুঞ্জয়ের ছিল কি, ছিল এক প্রকাণ্ড একটা আম কাঁঠালের বাগান, ছিল তার জ্ঞাতিখুড়া, ছিল তার একটা
পোড়ো বাড়ি। এবার আসে এই প্রশ্নটা একটু সলভ করো যে বিলাসীর গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, সেকেন্ড ক্লাস? আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে কি? কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে পড়তো। ওকে, থার্ড ক্লাসে পড়তো, বি। আচ্ছা, অনেকে ক্রোশ নিয়ে এখনো একজন একটা প্রশ্ন করে, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করে একটু ভালো করে তাকাও। ওখানে মনে হয় যে তোমাদের এখনো ঝামেলাটা রয়ে গেছে, কোনো ঝামেলা কিন্তু রাখা যাবে না। সেখানে একটু ভালো করে খেয়াল করো। এটা একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। সো এখানে খেয়াল করো, প্রথমত হচ্ছে এই যে ভালো করে বুঝো, না হলে কিন্তু সমস্যা আছে। দেখো, প্রথমত হচ্ছে ক্রোশ, দুই ক্রোশ। এখন দুই ক্রোশ মানে হচ্ছে, মানে ক্রোশ মানে কি বুঝায়? ক্রোশ মানে বুঝায় যে 3 কিলোমিটার। তার মানে অলমোস্ট বলা যায় এক ক্রোশ ইজ ইকুয়াল কত? এক ক্রোশ ইজ ইকুয়াল বলা চলো 2 মাইল এর বেশি। বুঝতে পেরেছ? এক ক্রোশ ইজ ইকুয়াল 2 মাইলের বেশি। তাহলে দেখো তো 2 ক্রোশ ইজ ইকুয়াল 4 মাইল, রাইট? বা 4 মাইলের একটু বেশি, ধরো আমরা ধরে নিলাম 4 মাইল। এইবার দেখো এখানে তো ক্রোশের কথা 2বার আসছে, তার মানে খেয়াল করো 2 ক্রোশ ইজ ইকুয়াল কত? প্রায় ধরো তোমার 4 মাইল। এইবার তুমি খেয়াল করে দেখো, এখানে বলা যায় সকাল 8টার মধ্যে বাহির হয়ে যাতায়াতে 4 ক্রোশ পথ, হ্যাঁ, ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি, মানে 8 মাইলের থেকে বেশি। এইবার আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তার মানে খেয়াল করো, এক ক্রোশ ইজ ইকুয়াল 2 মাইল, তাহলে 2 ক্রোশ ইজ ইকুয়াল কত মাইল? 4 মাইল। তাহলে 8 ক্রোশ ইজ ইকুয়াল কত মাইল বলো তো? 4 ক্রোশ ইজ ইকুয়াল 8 মাইল। আর এখানে সেই জিনিসটাই বলছে, 8 মাইলের থেকে একটু বেশি, কারণ 1 মাইল 1 ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের থেকে একটু বেশি। এইবার বলো তো এই ক্রোশের হিসাবটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এবার বুঝছো? এবার বুঝছো? বলো বলো, ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা বুঝছো? কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, গুড, ভেরি গুড। ক্লিয়ার হলে ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা মেবি ভাবছো যে 2 ক্রোশ মানে হচ্ছে মানে 2 মাইলের বেশি, এটা ভাবছো, এই জন্য হয়তো ঝামেলাটা তৈরি হয়েছে। আচ্ছা, এইবার আসো আমরা চলে যাই। ওকে, এরপর আসো আমরা চলে যাচ্ছি আমাদের যে আবার আমাদের পাঠে চলে যাচ্ছি। আচ্ছা, এইবার আসো খেয়াল করো, দেখো এরপর বলছে যে খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটানো। সে গাঁজা খায়, যেমন তোমরা হয় না, তোমাদেরকে যদি ওই যে পাশের বাসার আঙ্কেল আন্টি যদি তোমার খারাপ চায়, তাহলে আশেপাশে ওই ছেলে ও তো খারাপ, খুবই খারাপ, হ্যাঁ ও তো গাঁজা খায়, আরে খালা বললেন না। ওই যে ইয়ে ছিল, আমাদের পাশের বাসার এক ইয়ে ছিল, তো আন্টি ওই যে কোনো মুরব্বী আমাকে বাসার বউ একটা ছিল আর কি, আমাদের পাশের ফ্ল্যাটের একটা ইয়ে ছিল, ওই ছেলেরে মানে ওই আন্টি দেখতেই পারে না। ইভেন বাসার বুয়ারে দেখলো, হে বলতো আরে খালা এই ছেলের কথা বললেন না, ছেলে রাত 3টের সময় বাড়িতে আসে, অথচ ছেলে আসে 12টার সময়, ছেলে রাত 3টের সময় বাড়িতে আসে, কি কি যে খায় খালা আর বললেন না, ছেলের গায়ে থেকে কি গন্ধ, গাঁজা টাজা খায় মনে হয়। এরকম এর কাম ছিল এইটা, যে ভাইপোর দুর্নাম রচনা। সে গাঁজা খায়, গুলি খায়, গুলি হচ্ছে এক ধরনের তোমার ওই যে নেশা জাতীয় দ্রব্য আর কি। এমনি আরো কত কি, গুলি এখন কিন্তু আর খুব একটা নাই, এই জন্য তোমরা হয়তো এই জিনিসটা অপরিচিত। তার আরো একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। মানে ওই যে একটা প্রকাণ্ড তার যে একটা বাগান ছিল, ঠিক আছে, তো এই যে প্রকাণ্ড যে বাগান ছিল, সে বলতো যে এই বাগানের অর্ধেকটা তার। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, মানে তার খুড়া কাকা একদিন দখল পাইছেন, কিন্তু জেলা আদালতের নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, মানে উপরের আদালত ইচ্ছে, মানে উপরের আদালতের ইচ্ছে তিনি এটা পেয়েছেন। ওকে, এরপর দেখো গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের, বিলাসী, ন্যাড়ার, খুড়ার? বলো। একজন বলছে কলার ছড়া আর খেজুরের ছড়া কি? আচ্ছা,
কলা ছড়া বুঝো না, মানে ওই যে কলার ছড়া বলতে এরকম একটা কলার এরকম একটা ইয়ে থাকে আর কি এরকম, তো ওইটার হচ্ছে চারপাশে এভাবে কলা থাকে, ঠিক আছে? তো এইটাকে বলা, এটা হচ্ছে কলার ছড়া। খেজুরের ছড়া হচ্ছে এরকম, খেজুরের ছড়াও সেম, এরকম অনেকগুলো খেজুর থাকে দুই পাশে, হ্যাঁ একদম এটাকে বলা, এটা হচ্ছে খেজুরের ছড়া। আচ্ছা, সো খেয়াল করো, সেটার উত্তর কি? মৃত্যুঞ্জয়। এক প্রান্তে কার বাগান ছিল? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। এরপর খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইতো এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়াই তার সারা বছর খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। তাহলে সে নিজে রান্না করতো এবং এটা সে জমা দিয়ে দিত, মানে বন্ধক দিত, ওখান থেকে যে টাকা ওইটা দিয়ে তার হয়ে যেত। যেদিন দেখা হইয়াছে সেদিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোরা মলিন বইগুলো বগলে রাখিয়া পথের একদার দিয়ে নীরবে চলিয়াছে। মানে ও বাচ্চারা যখন বই নেয় তখন দেখবা যে স্কুল গ্রামের দিকে এভাবে বুকে ধরে বই নেয়, তো তার বইয়ের কথা বলা হচ্ছে যে ছেঁড়া খোরা বই ছিল, এরকম বইগুলো নিয়ে এসে যাচ্ছে। তাহাকে কখনোই কারো সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, মানে নিজ ইচ্ছায়, যাচি মানে হচ্ছে নিজ ইচ্ছায়, নিজের ইচ্ছায় গিয়ে কারোর সাথে সে কখনো আলাপ করে নাই। বরঞ্চ উপযাজক মানে হচ্ছে নিজ ইচ্ছায়, বরঞ্চ উপযাজক হইয়া কথা কইতাম আমরাই, মানে বরং সে নিজে কখনো কথা বলতো না, আমরা বরং তার সাথে উল্টে এসে কথা বলতাম। তারপর দেখো, তাহার প্রধান কারণ এই যে দোকানের খাবার কিনিয়ে খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। তার শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তার কাছে স্কুলের মাহিনা মানে হচ্ছে মাইনে বলে না, বেতন আর কি, বেতন হারাইয়া গিয়েছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহার বলিতে পারি না। মানে গ্রামের মানুষজন, শুধু সে কিন্তু খুব ভালো মানুষ ছিল, মানুষের সবসময় সে মানুষকে হেল্প করতো, কিন্তু এত পরিমাণ মানুষজন তার সাথে প্রতারণা করতো, ছেলেকে শিখাই দিত যে বল আমার বই নাই, এ কথাগুলো মৃত্যুঞ্জয়কে বল, মৃত্যুঞ্জয় টাকা দিয়ে দিবে। এত কমেন্ট করার তো কিছু নাই ভাইয়া, এত কমেন্ট করার তো কিছু নাই, একটু মানে কমেন্ট কম করলে হয় না? মানে তোমরা এত কেন? তোমাদের কমেন্টের কারণে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো, কারো প্রশ্নগুলো আসে না। কমন সেন্স থাকতে হবে। একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের ন্যূনতম যদি কমন সেন্স না থাকে তাহলে তো সমস্যা। হাসি মজা তামাশা সবই হবে, তার মানে এই না যে তোমার কারণে আরেকজনের পড়ার ক্ষতি হোক, তোমার কারণে আমার ক্লাসের কোনো ক্ষতি হোক, তোমার কারণে আরেকজনের গুরুত্বপূর্ণ কমেন্টটা যাতে আমি কিন্তু এদিকে তাকাই থাকি একটু পরপরই, তাই না? সো তার মানে তোমার কমেন্টটা যাতে আমার কাছে আসে, বাট ওই সেন্সটা যদি তোমার ভিতরে যদি না থাকে তাহলে তো সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছেন, একথাও কোনো ভাব ভদ্র সমাজে কবুল করিতে চান না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, মানে মৃত্যুঞ্জয়ের প্রচুর সুনাম ছিল, কারণ সে মানুষকে অনেক দান সৎকার করতো। ওকে, আচ্ছা এইবার আসো, এরপর খেয়াল করো, অনেকদিন মৃত্যুঞ্জয় শহীদ দেখা হয় না, মানে শহীদ মানে হচ্ছে সাথে, মৃত্যুঞ্জয়ের সাথে অনেকদিন দেখা হয় না। একদিন শোনা গেল মরমর, মানে একদম সে মরে যাচ্ছে এমন। আরেকদিন শোনা গেল মালোপাড়ার এক মালোপাড়া মানে হচ্ছে সাপুরেদের পাড়াকে বলা হয় থাকে মালোপাড়ার এক মালো মানে বুড়া মালো বলতে ওজা বুঝানো হয়ে থাকে, বুড়া মালো তাহার চিকিৎসা করিয়া, বুড়া মালো মানে যারা সাপ ধরতো, সে ওজা অর্থে, মানে ওজা হচ্ছে যারা ঝাড়ফুঁক করে, তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসীর সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এই যাত্রা ফিরিয়ে আনিয়েছে। তাহলে মৃত্যুঞ্জয়কে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? এক বুড়ো মালো এবং তার মেয়ে হচ্ছে কি? বিলাসী, তার মেয়ের নাম বিলাসী। অনেকদিন তাহাদের অনেকের মিষ্টান্ন সদ্যই করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম, মানে মৃত্যুঞ্জয়কে দেখতে গেল। তাহার পোড়া বাড়িতে প্রাচীরের বালাই নাই। হ্যাঁ, তারপর দেখো, স্বচ্ছন্দে ভেতরে ঢুকিয়ে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সুমুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের, কঙ্কালসার মানে হচ্ছে একেবারে এই কঙ্কালের মতো দেহ, প্রতি চাইলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ শ্রেষ্ঠা ত্রুটি করে নাই। যমরাজ মানে হচ্ছে যে মানুষের জীবন নেয়, মানে যমরাজ তাকে মারার জন্য, তার জীবন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। ওকে, আচ্ছা, ওকে, এরপর খেয়াল করো। ওকে, একজন বলছে ধ্রুব বইয়ের কথা বারবার বলা হয়েছে, ইডিয়েট ছেলে পেলের কথা কতগুলো আছে। ধ্রুব বইয়ের কথা এখন ক্লাসে কেন বলো? বারবার ক্লাসে বলা হয়েছে, প্রত্যেকটা ক্লাসে বলা হয়, এরপর আবার ধ্রুব বই নিয়ে যায়। বই কেনা লাগবে না বাবা, যারা ওরকম, আর আমি তোমাদের কাছে ধ্রুব বই বিক্রি করবো না, আর কোনো ধ্রুব বই নাই, আমি জানি না ধ্রুব বই সম্পর্কে। ওকে, এবার আসো, তবে এই শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠতে পারেন নাই কেবল ওই মেয়েটির জোরে। কোন মেয়েটি? ওই যে বিলাসী। অর্থাৎ বলা হচ্ছে যে বিলাসী যে মেয়েটি ছিল, এই বিলাসী মেয়েটি যে ছিল, এই বিলাসী মেয়েটি
তার অনেক সেবা যত্ন করেছে, ফলে যমরাজ যে ছিল মানে যে মানুষের জীবন নেয়, সে অনেক চেষ্টা করে মৃত্যুঞ্জয়কে আর মারতে পারে না, মানে যমরাজ অনেক চেষ্টা করেছে। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, এরপর দেখো এটা একটু অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায় বলো, এটা এই প্রশ্ন সলভ করো দ্রুত। বুঝছো? আচ্ছা এবার বলছে কি যে আমি বলছি ভাই বালাই মানে কি, বালাই মানে হচ্ছে আপদ, বিপদ, আপদ, ওকে, অমঙ্গল, ঝামেলা, এগুলোকে বলা হয় বালাই। ওই যে রোগ বালাই বলে না। আচ্ছা সো এখানে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে যদি পড়ি তাহলে কিন্তু পাবা যে অনেকদিন পর তার মিস্টারের শব্দ হইলো এবং লুকাই তাকে দেখতে গেলাম, সন্ধ্যায় তাকে দেখতে গেলাম। দেখো সন্ধ্যায়, ওকে, সূত্র হবে কি বলো, সন্ধ্যায় দেখতে গেল। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার কি হবে বলো তো, রাইট অ্যান্সার হবে কি সন্ধ্যায়, অর্থাৎ খ হবে। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর এই শিয়ারে, সে শিয়ারে, মানে শিয়ারে বলতে বোঝানো হচ্ছে যে শিরা বলে না এখান থেকে, মানে মাথার কাছে শিয়রে, হ্যাঁ মানে সে শিয়রে বসিয়া পাখায় বাতাস করিতেছিল, মানে ওই যে বিলাসী ছিল সে মাথার কাছে বসে কি করতেছিল, বাতাস করতেছিল। আকস্মাৎ, আকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ, মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইলো, মানে তারা হঠাৎ মানুষ দেখছে, এই পোড়া বাড়িতে কোনো মানুষজন আসে না, হঠাৎ মানুষ দেখে তারা চমকে গেছে। এই সেই বুড়ো সাপুরে মেয়ে বিলাসী, হ্যাঁ তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, মানে কিছু কিছু মানুষ আছে বয়স ঠাহর করা যায় না, হ্যাঁ তো এখানে এই জিনিসটাই বলছে যে 18 হবে নাকি 28 হবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠাহর করা যাচ্ছে না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, হ্যাঁ খাটিয়া খাটিয়া আর জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছুই নাই। যেমন কিছু কিছু ছেলে আছে ওদেরকে দেখলে, চেহারাটা দেখলে আমি বলে দিতে পারি যে ওই ছেলে রাতে সারাদিন রাত জাগে, তো মানে মানে রাত জাগে, ওই গেমস খেলে, হ্যাঁ যা যা করার। তো এই জিনিসটাই আমি এই জিনিসটাই বলছে যে কি যে মানে তার বয়স যাই হোক কিন্তু খাটিয়ে খাটিয়ে তার শরীরে আর কিছুই নেই, এটা বোঝা যাচ্ছে। ঠিক যেন ফুলদানি, ফুলদানি মানে যেখানে ফুল রাখা, ফুলদানির জল দিয়া বিঝাইয়া রাখা ভাসি ফুলের মতো হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে এইটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়বে। ওকে, একেবারে ভাসি ফুলের মতো বলেছে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে বিঝাইয়া রাখা ভাসি ফুলের মতো, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে? মৃত্যুঞ্জয়, ন্যাড়া, বিলাসী, খুড়া? যারা আলতু, মানে টু বি অনেস্ট তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে অপ্রাসঙ্গিক প্রশ্ন করো না বাবা, তুমি অপ্রাসঙ্গিক কোনো কমেন্টই করবে না। তোমার কমেন্টের কারণে আরেকজনের গুরুত্বপূর্ণ মেসেজটা, আরেকজনের গুরুত্বপূর্ণ, তার হয়তো প্রবলেমটা রয়েছে, তার প্রবলেমটা আমার চোখের সামনে পড়তেছে না। এরপর যখন এই যে প্রশ্নগুলো যখন সলভ করে তখন তো এমনি প্রশ্ন আসে না, মানে তখন তো এমনিতে তোমাদের ওই উত্তর করতে করতে প্রশ্নগুলো উপর দিকে চলে যায়। তার মানে প্রশ্ন দেখার জন্য কিন্তু সার্টেন টাইম পাই, সীমিত একটা সময় পাই, এর ভিতরে আবার পড়াইতে হয়, ফাঁকে ফাঁকে আবার এদিকে তাকাইতে হয়। তার মানে তুমি যখন অপ্রাসঙ্গিক যখন কোনো মন্তব্য করতেছে তখন কিন্তু সেটা কিন্তু আরেকজনের ব্যাঘাত করতেছে, খেয়াল রাখতে হবে এগুলো। আচ্ছা সো এটা বলেছেন, এই মন্তব্যটা করেছেন ন্যাড়া, মন্তব্য করেছেন ন্যাড়া, কিন্তু বলা হয়েছে বিলাসীর সম্পর্কে, আমাদেরকে বলা হয়েছে কার সম্পর্কে বলা হয়েছে। যেহেতু বলা হয়েছে কার সম্পর্কে, কাজে তখন উত্তর হবে বিলাসী, কিন্তু বলেছেন কে, উত্তর হচ্ছে ন্যাড়া। ওকে, বলেছেন কে, তখন উত্তর হবে ন্যাড়া। সো এখানে সঠিক উত্তর বিলাসী। এরপর দেখো, মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল কে, ন্যাড়া? আমি বললাম মৃত্যুঞ্জয় বললো বসো। মেয়েটা ঘাড় হেট, মানে ঘাড় বলতে মাথা, ঘাড় হচ্ছে হেট, আর হেট মানে হচ্ছে নিচু, মানে মেয়েটা মাথা নিচু করিয়া দাঁড়াইয়া রইল। মৃত্যুঞ্জয় 2-4টা কথা যাহা কইল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল শয্যাগত, মানে 1.5 মাস হচ্ছে সে শুয়ে আছে, 1.5 মাস ধরে সে অসুস্থ। মৃত্যুঞ্জয় মানে তার কথার মধ্যে দিয়ে যা বোঝা গেল, মধ্যে 10-15 দিন সে অজ্ঞান, অচৈতন্য, মানে অচৈতন্য মানে চৈতন্য মানে হচ্ছে হুশ জ্ঞান, অচৈতন্য মিনস হচ্ছে কোনো হুশ জ্ঞান নাই, ঠিক আছে? অচৈতন্য মানে হচ্ছে কি, কোনো হুশ জ্ঞান নাই, অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়দিন হইল সে লোক চিনিতে পারতেছে, মানে সে একটা সময়, সে এতদিন সে মানুষজনকে চিনতে পারে নাই, এবং যদিও এখনো সে বিছানায় ছাড়িয়াই উঠতে পারে না, কিন্তু ভয় নাই, যদি এখন সে বিছানা ছাড়িয়ে উঠতে পারে না কিন্তু মোটামুটি সুস্থ হয়ে যাবে। এরপর দেখো, ভয় নাই থাকুক কিন্তু ছেলে মানুষ হইলেই একটা, এটা বুঝিলাম আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, মানে ঘুম থেকে বিছানা থেকে উঠার আর ক্ষমতা হয় নাই, সেই রুগীকে এই বনের মধ্যে একাকী মেয়ে বাছাইয়া তুলিবার ভার লইয়াছিল। মানে বিলাসী যে ছিল, এত বড় একটা বন, এই বনের মধ্যে এত বড় একটা জায়গা, এই জায়গার ভিতরে বিলাসী একটা মেয়ে মানুষ, সে একটা ছেলে মানুষকে নিয়ে এতটা
একটা একটা তার মৃত্যুঞ্জয়কে নিয়ে এতটা সে পরিশ্রম করছে, এতটা খাটতেছে, এই জিনিসটা সে ভাবতেছে। কত বড় গুরুভার, মানে গুরুভার বলতে হচ্ছে কত বড় দায়িত্ব, কত বড় দায়িত্ব। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, হ্যাঁ কত ধৈর্য। শুশ্রূষা মানে হচ্ছে সেবা যত্ন করা। এরপর দেখো কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলেছে, তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু তার আরেকদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল, মানে তাকে এগিয়ে দিল, ন্যাড়াকে এগিয়ে দিল একটা প্রদীপ নিয়ে, বিলাসী। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কয় নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমার রেখে আসবো কি, মানে তোমাকে কি রাস্তায় দিয়ে আসবো কিনা, এই জিনিসটা তারা জানতে চাচ্ছে। ওকে, আচ্ছা এইবার খেয়াল করে দেখো, আমরা এরপর একটু খেয়াল করি। এরপর কি, বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, একেবারে বিশাল বড় বাগান ছিল, সেখানে কিছুই দেখা যাচ্ছে না। সেই জিনিসটা বললাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও, মানে তোমার প্রদীপটা দাও, তুমি আমাকে পৌঁছে দেওয়া লাগবে না। সেই প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। মানে এই প্রথমবার আলো যখন দিতে গিয়েছে, তখন ওই আলোর কারণে তার চেহারাটা আমার চোখে পড়ছে। এরপর দেখো আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসবো। মানে ন্যাড়াকে বলছে যে তুমি কি একলা যেতে পারবে নাকি আমি এগিয়ে দিয়ে আসবো। মেয়ে মানুষ জিজ্ঞেস করে, ভয় করবে না তো, সুতরাং মনে যাই থাক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইলাম। মানে যদিও ভয় পাই, কিন্তু মেয়ে মানুষকে আমি বলবো ভয় পাই, এটা কি পুরুষের পার্সোনালিটির সাথে যায়? এজন্য সে বলছেন না। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ একটু দেখে দেখে পা ফেলে যেও, মানে দেখে দেখে পা ফেলো, যাতে সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের জন্তু থাকতে পারে, তুমি একটু ইয়ে করো। গুরুবার মানে কি, একজন বলছে যে গুরুবার মানে হচ্ছে বড় দায়িত্ব। গুরুবার মানে বড় দায়িত্ব। ওকে, বড় যে কাজ, বড় দায়িত্ব। আচ্ছা এরপর দেখো, সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগ মানে হচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা বলে না ওইটা আর কি। হ্যাঁ, উদ্বেগ, উৎকণ্ঠা। উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাইতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গে যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। মানে হয়তো বললে মেয়েটা হয়তো তাকে দিয়ে যেত, কিন্তু মেয়েটা তো মৃত্যুঞ্জয়কে একা রেখে কিভাবে চলে আসবে। 20-25 বিঘার বাগান, তাহলে বাগানের এখান থেকে আমরা জানলাম বাগানটা ছিল মূলত 20-25 বিঘার বাগান। সুতরাং পথটা কম নয়। এই ধরুন অন্ধকারের মধ্যে প্রত্যেকটা পদক্ষেপে বোধ করি ভয়ে ভয়ে করিতে হইতো। মানে প্রত্যেকটা পা যখন ফেলতেছে তখনই মনে হচ্ছে যে ভয় পাচ্ছে সে। কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃত কল্পরোগী লইয়া থাকা কত কঠিন। সে বুঝতে লাগলো যে একটা মৃত মানুষের মতো একটা মানুষকে নিয়ে এত বড় প্রকাণ্ড একটা জঙ্গলের মধ্যে থাকা, এটা যে কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারতো, মানে মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারতো। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়ে তাহার সে রাত কাটিত। যদি মৃত্যুঞ্জয় মারা যেত, একটা মৃত লাশের পাশে আমরা কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু থাকতে পারি না। একটা মৃত লাশের পাশে আমরা অল্প একটু সময় কিন্তু থাকলেই আমরা কিন্তু এখান থেকে উঠে চলে যাই। বলা হচ্ছে যে মৃত্যুঞ্জয় যদি মারা যায় তাহলে কি হবে, তাহলে এই মেয়েটা কিভাবে সারা রাত মৃত্যুঞ্জয়কে নিয়ে একটা লাশ নিয়ে এসে থাকবে। বিলাসী গল্পে উল্লেখিত বাগানের পরিমাণ কত ছিল উল্লেখ করো। ঈষৎ মানে কি, ঈষৎ মানে অল্প, হালকা। ঈষৎ তন্ত্রা মানে অল্প তন্ত্রা, ঠিক আছে। ওকে, আচ্ছা একজন বলছো উৎকণ্ঠিত মানে কি। উৎকণ্ঠিত মানে হচ্ছে অপেক্ষামান, এটার একটা অর্থ দাঁড়ায় অপেক্ষামান, বা হতে পারে যে বেকুল, ঠিক আছে, বেকুল হতে পারে। ভাই ন্যাড়ার মৃত্যুঞ্জয় কি একজন? না, ন্যাড়া হচ্ছে গল্প কথক, যে গল্পটা যার জবানিতে আমরা গল্পটা পড়তেছি, আর মৃত্যুঞ্জয় হচ্ছে যার কাহিনীটা শোনাচ্ছে। ওকে, সো একজন কখনোই না। ওকে, ঠিক আছে। আচ্ছা আরেকজন বলছে যে ভাইয়া পীড়িত মানে কি। পীড়িত মানে হচ্ছে রোগগ্রস্ত, অসুস্থ, তাকে বলা হয় পীড়িত ব্যক্তি। ওকে, রোগগ্রস্ত বা অসুস্থ। আচ্ছা এইবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেখো আমাদের গল্পে বলা হচ্ছে যে 20-25 বিঘা। এখন সেই অর্থে কিন্তু 20-25 বিঘাও হয়, এটা হয়, কিন্তু আমরা এখানে এইটা উত্তর নিব, কারণ আমাদের গল্পে একদম হুবহু আছে 20-25 বিঘা। হ্যাঁ, সো 20 শব্দের সমার্থক শব্দ বিষয়, বাট আমরা এখানে এটা নিতে পারবো না, কারণ আমাদের গল্পে ডিরেক্টলি এইটা উল্লেখ আছে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা এরপর খেয়াল করো,
এর বলা হচ্ছে এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয় মৃত্যুকালে আমরা উপস্থিত ছিলাম, অন্ধকার রাত্রি, মানে এক আত্মীয়র মৃত্যুর সময় আমরা উপস্থিত ছিলাম। তার একটা পূর্বের একটা কথা মনে পড়তেছে, সেইটা। আচ্ছা, একজন বলছে ভাইয়া বিঘা কি? বিঘা হচ্ছে ওই যে জমির যে পরিমাপ, জমির পরিমাপকে বলা হয় বিঘা, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, বাটিতে ছেলেপুলে চাকর বাকর নাই, মানে বাটি বলতে বোঝানো হচ্ছে বাড়ি, মানে তার এক আত্মীয় মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার বাড়িতে কোনো ছেলেপুলে নাই, কোনো চাকর বাকর নাই, কেউ নাই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি, মানে ঘরের মধ্যে শুধু ওই যে বিধবা স্ত্রীটা ছিল আর সে ছিল, তার আত্মীয়ের কথা বলতেছে। তার স্ত্রী তো শোকের আবেগে দফাদফি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিছে যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাইর হইয়া যায়। মানে যখন জামাই যখন মারা গিয়েছে তখন এমনভাবে সে কান্নাকাটি করছে, মনে হচ্ছে যে সেও মারা যাবে। ওকে, আচ্ছা, অপশনে যদি 20-25 বিঘা থাকে, অপশনে 20-25 বিঘা, 20-25 না থাকলে তখন তুমি 20-25 দিতা, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে তো 20-25 আছে। ভাইয়া আবার বলেন, নেরা আর মৃত্যুঞ্জয় কি একজন? বুঝাই বলেন। ভাইরে, মৃত্যুঞ্জয় হচ্ছে গল্প কথক, যে গল্প বলতেছে, যে মৃত্যুঞ্জয়, নেরা হচ্ছে গল্প কথক, যে মৃত্যুঞ্জয়ের কাহিনীগুলো বলতেছে, আর মৃত্যুঞ্জয় তো আলাদা জিনিস। দুইটা এক কিভাবে হয়? এটা তো ক্লাসের শুরুতেই, প্রথম দিকে ক্লাস করানো, এই জন্য বুঝো নাই। এটা তো ক্লাসের প্রথমেই বলছি যে মৃত্যুঞ্জয় কে নেরাকে, দুইটা কই আকাশ কই জমিন, কই নেরা কই মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বউ বিলাসী, আর নেরা হচ্ছে গল্প পাঠ করতেছে। আচ্ছা, এবার আসো, বালাই কি? এটা দুইবার উত্তর দেওয়া শেষ। বালাই মানে হচ্ছে আপদ বিপদ। কিছু কিছু পোলাপাইন আছে মানে ক্লাস করে হুদাই আন্দাজে, কে কমেন্ট করব, মানে নিজেই বুঝে না কি কমেন্ট করছে। একটা প্রশ্ন 2-3 বার একটা শব্দের অর্থ বলার পর আবার কমেন্ট কর, আবার বলে, তার মানে আমি যখন বলছি ও তখন আসলে মনোযোগী ছিল না। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর খেয়াল করো। ওকে, এরপর খেয়াল করো, কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিল যে স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাইছেন তখন সরকারের কি? মানে তার স্ত্রী, মানে নেরার এক আত্মীয়র কথা বলছে, তার স্ত্রী তার সাথে স্বেচ্ছায় সহমরণ মানে হচ্ছে স্ত্রী মারা গেছে জীবন্ত, এবার মানে স্বামী মারা গেছে জীবন্ত, তার সাথে স্ত্রীও মারা যাবে, এটাকে বলা হয় সহমরণ, মানে দুজনে একসাথে মরণ। তো তখন আবার সহমরণ সরকার নিষিদ্ধ করে দেয়, বলছে আমি যদি আমার স্বামীর সাথে মারা যেতে চাই তাহলে সরকার কেন নিষিদ্ধ করবে? তার যে আর তিলার্ধ বাঁচিবার স্বাদ নাই, তিলার্ধ মানে হচ্ছে তিল পরিমাণ, তিলার্ধ মানে কি? তিল পরিমাণ, মানে তার আর তিলার্ধ পরিমাণ বাঁচার স্বাদ নাই। এ কি তাহার বুঝিবে না? তাহার ঘরে কি স্ত্রী নাই? তাহার কি পাষাণ? আর এই রাতে গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তাহার সহমরণের জোগাড় করিয়ে দেয় তো পুলিশ লোক জানিবে কি করিয়া? মানে যদি সে সহমরণে মরে যায়, সহমরণের জোগাড় বলতে বোঝানো হচ্ছে মারা যেতে ওই যে চিতায় যে ইয়ে করা হয়, চিতায় যে জীবন্ত যে পুড়িয়ে ফেলা হয়, সেটা কাঠ, তেল, কেরোসিন এগুলো আনলে কে জানবে? পুলিশ তো আর জানবে না। এরপর খেয়াল করো, এমনই তো কি, হ্যাঁ, কিন্তু আমার তো আর বসিয়ে বসিয়ে এই কান্না শুনিলে চলে না। হ্যাঁ, তারপর দেখো, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। মানে ওই যে নেরার যে আত্মীয়, সে যখন মারা গিয়েছে, নেরার আত্মীয় মারা যাওয়ার পরে সে বলছে যে আমাকে তো পাড়ায় গিয়ে খবর দিতে হবে, আমি তো তার বউয়ের কান্না দেখলে হবে না। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতস্থেই হইয়া উঠিলেন। মানে নেরা যখন বলছে যে আমি পাড়ার মানুষজনকে খবর দিব, আমি একটু বাহিরে চলে যাব, তখন ওই যে বউটা ছিল সে একেবারে মানে চিন্তায় পড়ে গেল, কারণ তখন সে লাশের পাশে একা একা থাকা লাগবে। চোখ মুছিয়ে বললেন, ভাই যা হবার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হবে, রাতটা কাটুক না, মানে আপনি আমার সাথে রাতে এখানে থাকেন, আমি রাতে এই লাশ নিয়ে থাকতে পারবো না। তো মৃত্যুঞ্জয় নেরা এই জিনিসটাই চিন্তা করতেছে যে এখানে এই জিনিসটাই বুঝাইছে যে বিলাসী যে মেয়েটা আছে ওর কত বড় হিম্মত, কত বড় সাহস। যদি মৃত্যুঞ্জয় মারা যেত তাহলে সে কিভাবে রাত কাটাইতো। তার এক আত্মীয়র কথা বলছে যে তার আত্মীয়র বউ যখন মারা গিয়েছে তখন নেরাকে ঘর থেকে বের হতে দেয় নাই, কারণ লাশ নিয়ে সে কিভাবে থাকবে। তারপর দেখো, বলিলাম অনেক কাজ আছে, গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতে হইবে। বলিয়া পা বাড়াইলে মাত্রই তিনি চিৎকার দিয়ে উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। মানে দেখো, জামাই যখন মারা গেছে তখন জামাইয়ের লাশ নিয়ে একা থাকবে, এটা নেরার আত্মীয়, সে কিন্তু পারতেছে না। তো এখানে সেই জিনিসটাই বলতে যে লাশের পাশে থাকা কিন্তু এত সহজ না, আর বিলাসী কিভাবে এই হিম্মত করলো। ওকে, আচ্ছা, এরপর দেখো, ওকে ভাই, সমরণটা কি সতীদাহ টাইপের কিছু? দেখো, সতীদাহ যেটা ছিল, হ্যাঁ, অনেকটাই এরকম। দাহ মানে হচ্ছে আগুন, মানে ধরো তোমার সমরণ হচ্ছে যে তোমার স্বামী মারা গেলে, তখন হিন্দু সমাজে একটা কুপ্রথা ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রী মারা যেতে হতো, ঠিক আছে, এই কথাটা আর কি, ঠিক আছে।
আচ্ছা এইবার দেখো, এইবার খেয়াল করে দেখো, কিন্তু সাহস আর সেই শক্তির পরিচয় যখন কোনো নারীর কাছে পাওয়া যায়, মানে ওই যে বিলাসীর কাছে সেই পরিচয়টা পাওয়া গিয়েছে, সেই সাহস পাওয়া গিয়েছে যে সে তার জামাই যদি মারাও যেত তখন সে কীভাবে থাকতো এটা সে ভাবেনি, তখন সমাজের আদালতে আসামি করিয়ে তাহাদের দ্বন্দ্ব দেওয়া আবশ্যক, হ্যাঁ নয়, নয় তো হোক, কিন্তু মানুষের যদি বস্তুটি সামাজিক হয়, সে নিজে ইহাদের দুঃখ গোপনে অশ্রু বিসর্জন করিয়া কোনো মতে থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয় খবর লই নাই, 2 মাস আর মৃত্যুঞ্জয় কোনো খবর লই নাই। যাহারা পল্লীগ্রামে দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, মানে শহরের মানুষজন গ্রামের উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে, জাস্ট মুখ বাড়ায় গ্রামটা দেখছে, তাদের কথা বলছে, তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, মানে একেবারে বিস্ময়ের সাথে মানে আশ্চর্যের সাথে বলিয়া উঠিবেন, হ্যাঁ এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর তার খবর লয় নাই। অর্থাৎ বলতে শহরের মানুষ হলো হয়তো এটা তাদের কাছে আশ্চর্য লাগতো যে 2 মাস আমি মৃত্যুঞ্জয়ের খবর লই নাই, অর্থাৎ তারা বলবে যারা শহরের মানুষজন, কিন্তু গ্রামটা খুব ভালো করে যারা দেখেনি তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এই শুধু সম্ভব না, ইহাই হইয়া থাকে, মানে গ্রামে এটাই হয়ে থাকে। ওকে, একজন বিপদে পারাশুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে, এই একটা জনশ্রুতি আছে, মানে পারাশুদ্ধ বলতে বোঝানো হচ্ছে পুরা পাড়ার মানুষজন সহ, পারাশুদ্ধ মানে হচ্ছে পুরো পাড়ার মানুষজন সহ, হ্যাঁ তো পুরো পাড়ার মানুষজন সহ সবাই বিপদে এগিয়ে আসে, এইটা একটা জনশ্রুতি ছিল, মানে এটা মানুষ বলতো, এছাড়া আর কিছু না। এবার দেখো ন্যাড়া মৃত্যুঞ্জয়কে খবর দেয়নি কয় মাস পর্যন্ত, মানে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি কয় মাস পর্যন্ত, ভাইয়া তাহলে কাকার কি হলো? কাকার প্রসঙ্গ তো এখন পর্যন্ত আসেই নাই, কাকার প্রসঙ্গ প্রথমে আসে, কাকা কেমন ছিল সেটার কথা বলছি, ঠিক আছে, মানে খুড়া যে ছিল, বুঝছো, এটা উত্তর করো। আচ্ছা ভাইয়া একটা পার্ট কেটে গেছে, হতে পারে যে একটা আই ডোন্ট নো, হয়তো স্লাইড বানানোর সময় এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আচ্ছা একটু ট্রাই করো এটা, সেটা কি হবে বলো? এটা হবে 2 মাস। ওকে, সো 2 মাস হবে এটা। আচ্ছা এরপর খেয়াল করো, আমরা একটু দেখি, এরপর বলা হচ্ছে যে জানি না তাহা সত্যযোগের পল্লী গ্রামের ছিল কিনা, মানে সত্যযোগ বলে, হ্যাঁ যে যোগ, মানে এখানে সত্যযোগ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে যোগে মানুষজন একেবারে, যে যোগে এটা আসলে হতো প্রাচীন যুগ, বুঝছো, প্রাচীন যুগে, হ্যাঁ বলছে প্রাচীন যুগে একেবারে সত্য যুগে, প্রাচীন যুগে পল্লীগ্রামে তা ছিল কিনা, প্রাচীন যুগে এটা পল্লীগ্রামে ছিল কিনা, হ্যাঁ কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি, একালে তো কোথাও দেখিয়াছি বলে মনে হয় না, মানে এই কালে আমরা কোথাও এটা দেখি নাই যে গ্রামের কারো আপদ বিপদে মানুষজন হুমড়ি খেয়ে, পুরো পাড়ার মানুষজন হুমড়ি খেয়ে পড়ে, এটা আমরা দেখি নাই। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, মানে বলতেছে যে মৃত্যুঞ্জয় মরে নাই এই খবর যেহেতু আমরা পাই নাই, তখন সে বাঁচিয়ে আছে এইটা ঠিক, মানে যদি শুনতাম গ্রামে একটা মানুষের অনেকদিন ধরে তুমি খবর পাচ্ছ না, তার মানে সে নিশ্চিত বেঁচে আছে, যদি মরে যেত তাহলে তো আর যাই হোক মরার খবরটা তো অন্তত শুনতা, এই জিনিসটাই বলছে। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছে, মানে এই খুড়া মানে হচ্ছে কি, মানে তার চাচা তোলপাড় করে বেড়াচ্ছে, হ্যাঁ সবকিছু উলট পালট করে দিচ্ছে, হ্যাঁ কি বলতেছে, গেল গ্রামটা রসাতলে গেল, রসাতলে মানে হচ্ছে একেবারে নিচু হয়ে গেল, রসাতলে একদম ধ্বংস হয়ে যাচ্ছে। নালতের মৃত্যুর বলিয়া সমাজের আর তার মুখ বাহির করিবার জোর রইল না, অকাল কুষ্মাণ্ডটা মানে হচ্ছে অপদার্থ, নালতের মৃত্যুর, হ্যাঁ বলিয়া সমাজে তার মুখ বাহির করিবার জোর রইল না, একটা সাপুরে মেয়েকে নিকা মানে হচ্ছে বিয়ে করিয়া ঘরে আনিতেছে, আর শুধু নিকা নয়, তাও নয় চুলাই যাক, মানে বিয়ে করছে তা নয় গোল্লাই যাক, চুলাই যাক বাদও, তাহার হাতে ভাত পর্যন্ত খাইয়াছে, মানে ওই বিলাসী তাকে ভাত খাওয়াইছে। গ্রামে যদি ইহার শাসন না থাকতো তো বনে গিয়ে বাস করিত, মানে সে ওই তার খুড়েটা বলছে যে গ্রামে এসবের কোনো বিচার নাই, একটা সাপুরে মেয়েকে বিয়ে করছে, তার হাতে ভাত পর্যন্ত খাইছে, এটা তখন অনেক বড় অপরাধ ছিল। তারপর দেখো করলো হরিপুরের সমাজ একথা শুনলে যে ইত্যাদি ইত্যাদি, মানে এই যে করলো হরিপুর এখানে পাশে যে গ্রামগুলো আছে এদের কথা বলছে যে এরা শুনলে এটা নিয়ে তারা হাসাহাসি করবে। সত্যযোগ শব্দের অর্থ কি বলো, এই প্রশ্নটা একটু সলভ করে দেখি পারো কিনা, বলো দ্রুত। আচ্ছা একজন বলছে ভাই প্রকৃতস্থ মানে কি? প্রকৃতস্থ মানে হচ্ছে ভাই স্বাভাবিক যে ঘটনা, বলো।
আচ্ছা, এইবার দেখো, তার মানে এটা হিন্দু পুরাণের সাথে সম্পর্কিত। এখন বলা হচ্ছে যে হিন্দু পুরাণের 4 যোগের শেষ যোগ, হিন্দু পুরাণের বর্ণিত 4 যোগের প্রথম যোগ, এইটা দেখি, এটা যারা পারবা বুঝতে হবে যে তাদের আসলে মানে এইটা আমরা বলেছি যে মানে হিন্দু পুরাণের যে যোগ ছিল অর্থাৎ প্রাচীন যে যোগ সেটাকে বোঝাচ্ছে। এখন তোমরা একটু বলতে হবে যে সত্য যোগ বলতে আসলে হিন্দু পুরাণের কোন যোগটাকে বোঝাচ্ছে, বলো। গুড, দেখি এটা কত জনের হয়। আচ্ছা গুড, হিন্দু পুরাণের 4 যোগের শেষ যোগ নয়, মাঝের যোগ নয়, হিন্দু পুরাণের 4 যোগের যে প্রথম যে যোগ ছিল সেই প্রথম যোগটাকে বলা হয় কি সত্য যোগ। তার মানে বুঝতে পারতেছো খুব খুব আগের, এটাকে বলা হয় কৃত যোগ বলা হয়, বুঝতে পেরেছো? এটাকে বলা হয়, এটা হচ্ছে কৃত যোগ। ওকে, সো এখান থেকে পরীক্ষাতে কিন্তু অনেকভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে এবং প্রশ্নগুলো খুব ভালোভাবে উত্তর করতে হবে, বুঝে বুঝে না পড়লে আসলে সমস্যা। ওকে, আচ্ছা এইবার আসো, খেয়াল করো। গুড, আচ্ছা এরপর আসো, যেহেতু প্রাচীন, একজন বলছে যেহেতু প্রাচীন তার মানে প্রথম যোগ। গুড, ভেরি গুড, যেহেতু প্রাচীন তার মানে প্রথম যোগই হবে। এরপর দেখো, তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই কথা, হ্যাঁ এ হইল কি, হ্যাঁ তারপর বলছে কলি হিন্দু পুরাণের 4 যোগের শেষ যোগ। হ্যাঁ, তারপর বলছে কলি কি সত্যিই উল্টাইতে বসিল, মানে কলি বলতে বোঝা যে হিন্দু পুরাণের 4 যোগের শেষ যোগ, তাহলে 4 যোগের শেষ যোগকে বলা হয় কলি, আর সত্য যোগ বলা হয় কি 4 যোগের প্রথম যোগকে বলা হয়। আচ্ছা এইবার দেখো, এর বলছে যে খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেও যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন, মানে এমনটা যে ঘটবে এটা তিনি অনেক আগেই জানতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথাকে গিয়ে মরে, হ্যাঁ মানে কোথার জল কোথায় গিয়ে পড়ে এটা তিনি দেখবেন। নাইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, হ্যাঁ মানে পর পর মানুষ করতো। ওকে, পর মানুষ করতো, কোনো সমস্যা ছিল না, দূরের মানুষ করতো, কিন্তু আমার ভাইপো। তারপর বলছে যে তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না, তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না, তবে কেন যে করেন নাই এখন দেখুক সবাই, মানে সে চাইলেই তো এই বৈদ্য নিয়ে যেতে পারতেন, বৈদ্য মানে হচ্ছে যারা চিকিৎসা শাস্ত্রে ছিল, ডাক্তার নিয়ে যেতে পারতেন, এদেরকে নিয়ে দেখাইতে পারতেন, কিন্তু বিলাসীরাতে কেন সেবা করতে হবে, এখন দেখুক সবাই। কিন্তু আমরা তো চুপ করিয়ে থাকা যায় না, এ যে মিত্তির বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে, মানে তাদের যে বংশ ছিল সে বংশ ছিল মিত্তির বংশ, মিত্তির বংশের নাম পূর্বে। এরপর দেখো, তখন আমরা গ্রামের লোক মিলিয়া এ কাজটা করিলাম, তাহা মনে করিলেই আমি আজও লজ্জায় মরিয়া যাই, মানে আমরা গ্রামের মানুষজন যে কাজ করছে, কোন কাজ করছে দেখো, খুড়া চলিলেন নলাতের মিত্তির বংশের অভিভাবক লইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম, 10-12 জন সঙ্গে যাচ্ছে, কোথায় যাচ্ছে, গ্রামের বদনদগ্ধ না হয় এই জন্য, মানে বদনদগ্ধ মানে একদম গ্রামটা যাতে আগুনে জ্বলে না যায়, ধ্বংস না হয়ে যায়। মৃত্যুঞ্জয়ের পুরা বাড়ির দিকে যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হইল, সন্ধ্যার দিকে মৃত্যুঞ্জয়ের পুরা বাড়িতে গিয়ে তারা উপস্থিত হইল। মেয়েটি ভাঙা বারান্দায় একদারে রুটি গড়িতেছিল, আকস্মাৎ লাঠির চোটা হাতে কতগুলো লোক উঠানের উপর দেখিয়া ভয়ে নীল বর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে, চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন, হ্যাঁ মানে বলা শুরু করলেন। বলা বাহুল্য জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি বাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করেন নাই। সম্ভাষণ মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে মানে তাকে যে কুকথা বলছে সেই কথা আর কি। হ্যাঁ, তারপর দেখো সে এমনই যে মেয়েটি হীন সাপুরে মেয়ে হইয়াও তাহার সহিত পড়িল না, চোখ তুলিয়া বলিল, বাবা আমার বাবুর সাথে নিকা দিয়ে দিয়েছে জানো, মানে মেয়েটা বলতে যে বাবা মানে বিলাসীর বাবা বাবুর সাথে মানে মৃত্যুঞ্জয়ের সাথে তার নেকা দিয়ে, মানে আমরা অবৈধভাবে থাকতেছি না, আমাদের বিবাহ হয়েছে, এই জিনিসটা তাকে বলেছেন। এরপর দেখো খুড়া কি বললেন, খুড়া বললেন তবে রে ইত্যাদি ইত্যাদি। এই সঙ্গে সঙ্গে 10-12 জন হ্যাঁ বীর ধর্পে হুঙ্কার দিয়া, বীরের মতো হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল, কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিঃশেষ্ট হইয়া রইল। কারণ সংগ্রাম মানে সবাই ওই মেয়েটার কেউ ঘাট ধরছে, বিলাসী তার যে অকথ্য যে অত্যাচার সেই জিনিসটা এখানে ফুটে তুলেছে। সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে। এখানে একটা
অবান্তর কথা বলিয়ে রাখি। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্ল্যাশ ইত্যাদি পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোকদের দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিত। মানে এগুলো নাকি বিদেশে এই কুসংস্কারটা আছে, কিন্তু এখন এই কুসংস্কারটা এখানেও দেখা যাচ্ছে। এ আবার একটা কি কথা, সনাতন হিন্দু এবং কুসংস্কার মানে না। আমরা বলি যাহারাই গায়ে জোর নাই তাহার গায়ে হাত তুলিতে পারা যায়, সে নর যায় নারী হোক, মানে সে পুরুষ হোক মহিলা হোক, যার গায়ে জোর নাই তার গায়ে আমরা হাত তুলি। এবার দেখো মৃত্যুঞ্জয়ের বাড়িতে বীর দর্পণে হুঙ্কার দিয়েছে কতজন বলো? দ্রুত উত্তর করো। আচ্ছা, একজন বলছে ভাইয়া মিত্তির মানে কি? মিত্তির মানে হচ্ছে বংশ ভাইয়া, মিত্তির বংশ। ভাই চক্ষু লজ্জা কি? মানে চোখের যে লজ্জা, এটা বলতে হয়। চক্ষু লজ্জা মানে কি? চোখের যে লজ্জা। দ্রুত এটার উত্তর করো। দ্রুত দ্রুত। আচ্ছা কি হবে বলো তো? গুড, এটার উত্তর হবে কি বলো? এটার উত্তর হবে 10-12 জন। ওকে, সো এটার উত্তর হবে কি? 10-12 জন। ওকে, সো এটার উত্তর হবে 10-12 জন, যেটা আমরা পড়েছি। হ্যাঁ, আচ্ছা গুড, সবার হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে যে খেয়াল করো, এরপর বলা হচ্ছে মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়ে উঠিয়েছে। আর্তনাদ মানে হচ্ছে চিৎকার দিয়ে উঠেছে। হ্যাঁ, তারপর দেখো, তারপরে একেবারে চুপ হইয়া গেল। কিন্তু আমরা তখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া যাইলাম। হিচড়াইয়া মানে হচ্ছে ওই যে টেনে হিচড়ে বলে না, টেনে হিচড়ে কি করছে? নিয়ে গেছে। আচ্ছা, এইবার খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। বলছে যে টেনে হিচড়ে এরপর কি করছে? নিয়ে গেছে। আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে আচ্ছা সরি, এখানে ইয়ে ছিল। তখন সে মিনতি করিয়া বলিতে লাগলো, মানে মেয়েটা মিনতি করে বলতে লাগলো, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও। মানে তাদেরকে বলছে আমাকে ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে থাকবে। এই যে স্বামীর প্রতি যেই ভালোবাসা এখানে সেটা ফুটে তুলেছে। তাকে ঘর থেকে টেনে নিয়ে যাচ্ছে, আর সে বলছে আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, নাও তো বাইরে থাকলে শিয়ার কুকুর খেয়ে ফেলবে, এই মানুষটা রোগা মানুষ সারা রাত না খেয়ে থাকবে। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা খুঁটিতে লাগলো, মানে এভাবে মাথাটা ইয়ে করতে লাগলো, কিন্তু বের হওয়ার তার কোনো শক্তি নাই, সাধ্য নাই। ধারে পদাঘাত করিতে লাগলো, মানে ধার বলতে বোঝা হচ্ছে দরজার মধ্যে সে আঘাত করতে লাগলো, কিন্তু শিকল দিয়ে আগেই তার ইয়েটা আটকে ফেলা হয়েছে। এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগলো। শ্রাব্য বলতে বোঝানো যেটা শোনার যোগ্য, অশ্রাব্য মানে হচ্ছে যে কথা শোনার যোগ্য না, গালিমন্দ গালিগালাজ, বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগলো। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইতাম না, আমরা তাতে তিল পরিমাণ আমরা বিচলিত হই নাই। মৃত্যুঞ্জয় এভাবে কথা বলতেছে, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়াই তাহাকে হির হির করিয়া টানিয়া লইয়া চলিলাম। এই যে মেয়েটিকে এতগুলো পুরুষ মানুষ টেনে হিসেবে ঘর থেকে বের করে দিয়েছে। এরপর দেখো চলিলাম বলতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, মানে আমিও তাদের সঙ্গে ছিলাম। কে ছিল সঙ্গে? কে ছিল? ন্যাড়া ছিল, ন্যাড়াক বলতেছে। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। মানে ন্যাড়া বলছে সবই ঠিক আছে, অন্যরা বিলাসীর গায়ে হাত দিয়েছে, কিন্তু আমি আসলে পারি নাই। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল, সে যেন অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়া উচিত বটে। কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিলাম না, কিন্তু আমার কথা যাক। হ্যাঁ, এরপর দেখো, এরপর হচ্ছে যে আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতা একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলেও আপনার অবাক হইয়া যাবেন। ঔদার্য মানে কি? মানে এমন সব আমরা মানুষকে কথাবার্তা বলি, এমনভাবে আমরা তাদেরকে আদর আপ্যায়ন করি, ঠিক আছে? তো তার মানে খেয়াল করে দেখো, বলা হচ্ছে যে এমনভাবে আমরা মানুষকে আদর আপ্যায়ন করি, সেটা শুনে আপনি কি হবেন? সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। ওকে, তো এইবার আশা করি এই জায়গাটা থেকে মোটামুটি আমাদের আই হোপ যে মোটামুটি ক্লিয়ার। ওকে, আচ্ছা ভাই, অনেকগুলো প্রশ্ন করতেছি কিন্তু আপনি বরাবরের মতো এগুলো স্কিপ করতেছেন। অনেকগুলো প্রশ্ন করতেছি, তোমার প্রশ্ন আমি কেন স্কিপ করবো ভাই? তুমি কি এমন প্রশ্ন করো যে আমি স্কিপ? তোমার প্রশ্ন আমার ইয়ে পড়ে। এই যে কমন সেন্সের কিছু কিছু বলবেন আছে, মানে একটা কথাকে তুমি অনেক সুন্দর করে বলতে পারো যে ভাইয়া আমি অনেকগুলো কমেন্ট করতেছি, অনেকগুলো প্রশ্ন করতেছি, কিন্তু আপনি মনে হয় দেখতেছেন না। এটা খুব বিনয়ের সাথে বলা যায়। ও বলছে আমি ওর প্রশ্ন স্কিপ করতেছি। কি প্রশ্ন করস বাবা? প্রশ্নগুলো কর, আমি বসে আছি, দাও। এখন 9টা 18 বাজে, আমি ওর সবগুলো প্রশ্ন একটু দেখি। হ্যাঁ, এই যে মোমসাদ আলম নাকি ওর নাম, দাও তুমি ভাইয়া প্রশ্নগুলো করো। হ্যাঁ বলো, দাও তুমি প্রশ্নগুলো করো, আমি তোমার প্রশ্নগুলো দেখি, ওর প্রশ্ন দেখে তারপর হচ্ছে আমি উত্তর দিব। দাও
আসো তুমি প্রশ্ন করো। আচ্ছা একজন বলছে ভাই ঔদার্য মানে কি? ঔদার্য মানে হচ্ছে উদারতা। এই যে এখানে যে ঔদার্য ছিল এটা মানে হচ্ছে উদারতা। দাদা আমাদের সাজেশন দিবেন না? সাজেশন আগে মূল ক্লাস শেষ হোক। মূল ক্লাসের আগে কিসের সাজেশন? এই ছেলে এই একটা কমেন্ট করছে 14 বার। আগে মূল ক্লাস শেষ হোক। বলো তুমি উত্তর, তুমি প্রশ্ন করো, দেখি তোমার কত প্রশ্ন আছে প্রশ্ন করো, আমি আগে ওর প্রশ্নগুলোর উত্তর দিই। ভাই জুমে ক্লাস নিলে ভালো হয়। জুমে ক্লাস নিব আমরা কোথাও এটা বলছি? জুমের কথা আমরা কোথাও বলছি যে জুমে ক্লাস নিব? এই ছেলে প্রশ্ন করে না কেন? প্রশ্ন করো। এখন আর প্রশ্ন করে না। কিছু কিছু পোলাবেন আছে মানে কি কথা বলতে হয়। শুনো, পড়াশোনা তো সবাই করে। এই যে তুমি যে এখানে ক্লাস করতে আসো, তোমার আরও অনেক ফ্রেন্ড আছে, তারাও পড়াশোনা করে, কিন্তু সবার কথাবার্তার ব্যালেন্স নেই। তোমার ম্যাচিউরিটি প্রকাশ করতে হবে। তুমি যে ম্যাচিউর ছেলে পেলে, তোমার কমেন্টের ভিতরে, তোমার কথার মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? এমনভাবে কথাবার্তা বলে যে মনে হচ্ছে ও জীবনে পড়াশোনাই করে নাই, মানে অশিক্ষিত খ্যাত, মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছে। কিছু কিছু পোলাপাইন, কথাবার্তার ব্যালেন্স থাকতে হবে। তুমি তোমার বাবার সাথে যেভাবে কথা বলবা, তুমি তোমার টিচারের সাথে যেভাবে কথা বলবা, ওভাবে কি তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলো? বড় ভাইয়ের সাথে যেভাবে কথা বলো, ছোট ভাইয়ের সাথে কিভাবে কথা বলো? প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার ব্যালেন্স করে কথা বলতে হয়। এই জিনিসটা যদি না শিখো, জীবনে অনেক ক্ষতি আছে, অনেক দুঃখ আছে। প্রফেশনাল লাইফে যখন যাবা তখন বুঝবা। বেশি না, ইউনিভার্সিটি যখন যাবা তখন দেখবা যে বড় ভাইরা ইচ্ছা মতো থাপ পাইবো, কথাবার্তার ব্যালেন্স নাই। ছোট ভাইরা দেখবে যে ছোট ভাইরা তোমার গালি দিব তোমার সামনে, কারণ তোমার কথাবার্তার ব্যালেন্স নেই। আর তোমার কথাবার্তা যদি ব্যালেন্স থাকে, সবাই তোমার অ্যাপ্রিসিয়েট করবো, তোমার সাথে কথা বলতে ভয় পাবে, তোমার সাথে কথা বলার জন্য 10 বার সে হিসাব করে কথা বলবে। আর তোমার কথাবার্তা যদি হয় এরকম অপেশাদার কথাবার্তা, ইলিগাল কথাবার্তা, যেটা দেখে শিক্ষিত তো দূরের কথা, মনে হচ্ছে জীবনে কোনোদিন বই খাতা ধরেই নাই, এমন যদি প্রশ্ন হয়, এমন যদি তোমার কথাবার্তার প্যাটার্ন হয়, তাহলে জীবনে কারো কাছে সম্মান পাবে না, না তো ছোটদের কাছে, না তো বড়দের কাছে। আচ্ছা আচ্ছা, এরপর দেখো এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, অমার্জনীয় মানে যেটা মার্জিত নয়, অমার্জনীয় যেটা ক্ষমার যোগ্য নয়, এমন অপরাধ যদি করে থাকে, তাহলে তো আমাদের এত রাগ হইতো না। মানে মৃত্যুঞ্জয় এই ভাতটা না খাইলেই হইতো, সবই ঠিক ছিল, কিন্তু মৃত্যুঞ্জয় ভাতটা না খাইলেই হইতো। ওকে, এরপর দেখো, আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা। তার মানে কায়েতের ছেলে কে ছিল বলতো? কায়েতের ছেলে ছিল ওই যে আমাদের যে মৃত্যুঞ্জয় ছিল, সে ছিল কি কায়েতের ছেলে। সাপুরে মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, কাল করিল মানে বড় অন্যায় করিল, কি খাইয়া? ওই বিলাসী রাতে ভাত খাইয়া। হোক না সে 2.5 মাসের রুগী, হ্যাঁ, হোক না সে শয্যাশায়ী, মানে যে শুয়ে থাকে সব সময়, কিন্তু তাই বলিয়ে ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়। মানে লুচি খাইলেও সমস্যা ছিল না, সন্দেশ খাইলেও সমস্যা ছিল না, পাঠার মাংস খাইলেও সমস্যা ছিল না, ভাত খাওয়া যে অন্য পাপ। তাহলে মানে যে বিয়ে করে নাই, নিচু শ্রেণী মানুষের হাতে ভাত খাওয়া, এটা কেমন পাপ ছিল? এটাকে বলা, এটা হচ্ছে অন্য পাপ। সে তার সত্যিই মাপ করা যায় না। তাহলে পল্লী গ্রামের, হ্যাঁ, লোক সংকীর্ণ চিত্ত নয়, মানে সংকীর্ণ চিত্ত, ছোট মন মানসিকতার নয়। যদি মাপ করে দেয় তাহলে ছোট সংকীর্ণ চিন্তা ভাবনার মানুষ, ছোট চিন্তা ভাবনার মানুষ, এটা নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলে পেটে, মানে 4 ক্রোশ, এখানে একটু তোমার একটু খোঁচা দিয়ে বলতে যে আমরা তো 4 ক্রোশ পথ হেঁটে, 8 মাইল হেঁটে আমরা পড়াশোনা করা মানুষ, আমরা কেন সংকীর্ণ চিত্তের মানুষ হবো? তারপর দেখো, তাহারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়, দেবী বিনা পানির বরে, মানে বড় মানে হচ্ছে আশীর্বাদে, সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? মানে দেবী বিনা পানি তাদেরকে তো আশীর্বাদ করেন, সুতরাং তারা কিভাবে সংকীর্ণ মনা হইবেন? এটা একটু সলভ করো। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কি করে কাল করিল, বলো। দ্রুত দ্রুত। আচ্ছা আচ্ছা, বলছে ভাই কায়েত মানে কি? কায়েত মানে হচ্ছে বাঙালি হিন্দুদের এক ধরনের, হিন্দুদের ভিতরে অনেক জাত আছে না, মুসলমানের ভিতরে অনেক জাত, এই হিন্দুদের ভিতরে একটা জাত ছিল যারা হচ্ছে কায়েত বলা হয়। ওকে, তো এটা হচ্ছে জাতি। এটা মৃত্যুঞ্জয়ের বাপের নাম কায়েত না রে ভাই,
মৃত্যুঞ্জয়ের বাপের নাম কায়েত না, মৃত্যুঞ্জয়ের যে পেশা ছিল সেই পেশাটার নাম হচ্ছে কায়েত, মানে সরি যে জাতি ছিল সে জাতির নাম হচ্ছে কায়েত। ওকে, সো এটা বুঝছো কিনা, কায়েত জিনিসটা কি এটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। মৃত্যুঞ্জয়ের বাপের নাম কায়েত না, কায়েতের ছেলে বলতে বোঝানো ওই বংশের মানুষ ছিল তারা, বুঝতে পেরেছো? তো এখন মনে করো মাস্টার যে যে ভুঁইয়া বংশের মানুষ, ওখানে প্রধান মানুষ যে তাকে ভুঁইয়া বলে না, কিন্তু ভুঁইয়া দ্বারা বোঝানো যে সে ভুঁইয়া বংশের হেড। এখানে কায়েত বলতে বোঝানো যে কায়েত বংশের মানুষ, এজন্য বলছে কায়েতের বংশ, বুঝতে পেরেছো? ন্যাড়া কি শরৎচন্দ্র? না, ন্যাড়া শরৎচন্দ্র না। শরৎচন্দ্র হলে তো বলতামই যে লেখক নিজেই, কিন্তু শরৎচন্দ্র এখানে আরেকটা ক্যারেক্টার ঢুকাইলেন, সে হচ্ছে ন্যাড়া। ন্যাড়া তার জবানিতে গল্পটা বলতেছে। ওকে, হ্যাঁ ভাইয়া, বিনা পানি বলতে সরস্বতী দেবীকে বোঝানো, গুড, বুঝতে পেরেছ? হ্যাঁ, একজন বলছে যেমন আমি পাল বংশের মানুষ, গুড, এরকম। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আজকে যেহেতু অনেক বড় হয়ে গেছে, এটা যেহেতু অনেক বড়, সো আমরা আজকের মতো এখানে হচ্ছে একটু ইতি টানি। হ্যাঁ, ঠিক আছে। ন্যাড়া গল্পকথক মানে কি? গল্পকথক মানে হচ্ছে যে গল্প বলে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে গল্পকথক। ওকে, সো আজকের মতো তাহলে শেষ করি। ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। আর কার কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা ভাইয়া, মৃত্যুঞ্জয় কার কোন প্রশ্ন থাকলে করো। বলছে যে ভাইয়া মৃত্যুঞ্জয়তে ভাত খেয়েছে, এটা কি ব্যঙ্গ করে বলা হয়েছে? না, মৃত্যুঞ্জয় আসলেই ভাত খেয়েছে, ওই মেয়ের হাতে ভাত খেয়েছে। আর তখনকার সময় এরকম অবিবাহিত নিচু শ্রেণী মানুষের হাতে ভাত খাওয়া এটাকে বলা অন্নপাপ। এটা একটা কুসংস্কার ছিল আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দেয়। যতটুকু পড়িয়েছি ততটুকু পর্যন্ত ভালো করে পড়ো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভাই উত্তরটা কি হবে বলেন? হ্যাঁ, আমি তো বের হয়ে গেছি, দুঃখিত, আমি তো বের হয়ে গেছি। উত্তরটা কি হবে, প্রশ্নটা কি আমাকে একটু বলো, তাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি। আমি তো বের হয়ে গেছি উত্তর না দিয়ে। ওকে, সো কার কোনো প্রশ্ন থাকলে করো। তোমাদের অনেক প্রশ্নের উত্তর নাকি দিতে পারি নাই, বলো। ওকে, ক্লাসটা খুব সুন্দর ছিল, দ্রুত। ধন্যবাদ ভাইয়া। ওকে ভাই, বাকি অংশ কি কাল পড়াবেন? হ্যাঁ, বাকি অংশ কালকে হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। ওকে, খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে একদম প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই সৃজনশীল পড়াবেন, আগে গল্পটা শেষ হোক, তারপর সৃজনশীল পড়াবো। সৃজনশীল প্রতিদিনই তোমাদেরকে পড়াই। ওকে, সৃজনশীল প্রতিদিনই। আচ্ছা, লাস্ট একটা প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই। প্রশ্নটা কি জানি, আমি তো বের হয়ে গেছি এখন আবার। আচ্ছা, তো তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করো, আমি উত্তর দিয়ে দিব, সমস্যা নেই। কই জানি, প্রশ্নটাই তো পাচ্ছি না। আচ্ছা, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কি করিল? কাল কি করিল? ওই যে ভাত খেয়ে, এটা হবে ভাত খেয়ে। ওকে, তো আশা করি এইটার কথা বলেছো, ভাত খেয়ে। প্রতিবেদন লেখার নিয়মটা যদি একটু দেখিয়ে দিতেন। অবশ্যই দেখিয়ে দিব, সমস্যা নাই, আমাদের কোর্স তো শেষ হয়ে যায় না, এত হতাশ হওয়ার কি আছে। ওকে, ক্লাসটা দারুণ ছিল। ওকে, আলহামদুলিল্লাহ। ভাই অকাল কুষ্মাণ্ডটা কি? অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। ভাই ধ্রুব বইয়ে কি ফার্স্ট পেপার আছে? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন সবই আছে। ওকে, ঠিক আছে। ওকে, কায়েত মানে কি বলো? এই প্রশ্নটার উত্তর দিলাম না। কায়েত মানে কি? কায়েত মানে হচ্ছে হিন্দুদের একটা জাতের নাম হচ্ছে কায়েত। আচ্ছা, যারা বিলাসীদের নির্যাতন করলো তারা কাদের লোক? তারা গ্রামেরই লোক, কিন্তু তাদেরকে খোঁচাইছে ওই তার খুড়া, মানে খুড়া উল্টাপাল্টা কথা বলে তাদেরকে খেপাই দিছে আর কি, এই। ওকে, ওকে, ঠিক আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।